এসব কি আয়ান? নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? হাই হাই, এ কি যুগ এলো গো! নিজের ভাবিকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। এই মেয়েটা আমার বড় ছেলের মাথা তো খেয়েই ছিল, এখন আমার ছোট ছেলেরটাকেও ছাড়লো না। আয়ান, এটা তুই কি করলি? এই ভগিনীর বাচ্চাটাকে বিয়ে করে আনলি? তুই জানিস না ওর সাথে আমার সম্পর্ক কি? কিভাবে করতে পারলি তুই এটা? আমাদের পরিবারের মান সম্মানের কথাটা একবারও ভাবলি না? আয়ান সবার কথা চুপচাপ শুনতে থাকে। ওর ঠোঁটে লেগে থাকে একটা ঠান্ডা হাসি। ওর পেছনে গুটি মেরে দাঁড়িয়ে থাকে ওর বড় ভাইয়ের ডিভোর্স দেওয়া বউ নদী, যাকে কিছু সময় আগে আয়ান বিয়ে করেছে। চৌধুরী বাড়ির ছোট ছেলে আয়ান, যে এতদিন ব্যবসার কাজে বিদেশে ছিল। বিদেশে পড়াশোনা শেষ করে নিজের দাদার ছোট ব্যবসাটাকে ও অনেক বড় করেছে। দীর্ঘ 14 বছর পরে আয়ান বাংলাদেশে ফিরে এসেছে। আয়ানের দেশে ফেরার এই 2 দিন হলো মাত্র। তার ভেতরে এত কিছু হয়ে গেছে। আয়ান সবাইকে উপেক্ষা করে নদীর হাত শক্ত করে ধরে ওকে নিয়ে উপরে যেতে চায়। তখনই দীপ্ত নদীর হাত চেপে ধরে আর বলে, এসব কোন ধরনের অসভ্যতা আয়ান? লাজ লজ্জার মাথা খেয়েছিস নাকি? নিজের বড় ভাইয়ের বউয়ের হাত ধরে নিয়ে যাচ্ছিস, তোর লজ্জা করছে না? আর তুই বেশরম মেয়ে একটা। দীপ্তর কথা শুনে নদী লজ্জায় কান্না করে দেয়। ও মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। দীপ্তর আগে ওর দিকে এমন ভাবে তাকাই দেখে মনে হয় নদীকে খুন করে ফেলবে। নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নদীর হাত চেপে ধরে। নদীর ফর্সা হাত লাল হয়ে ওঠে মুহূর্তেই। নদী ব্যথায় হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। তোর শরীরে এত কারেন্ট? ডিভোর্স হলো 24 ঘন্টা পার হয়নি, তার ভিতরে আমার ভাইকে ফুসলিয়ে বিয়ে করে নিয়েছিস। লজ্জা করলো না এটা করতে? রাস্তার মেয়ে একটা। আয়ান দীপ্ত নদীর যে হাত ধরেছিল সেটার দিকে রাগী চোখে তাকিয়ে শীতল কণ্ঠে দীপ্তকে বলে, হাতটা ছাড়ো। দীপ্ত ওর কথায় কোনো পাত্তাই দেয় না। আয়ান আবারও বলে, হাতটা ছাড়ো, না হলে আমি বাধ্য হব এমন কিছু করতে যাতে করে ভবিষ্যতে অন্য কিছু ধরার অবস্থায় না থাকো। কি করবি তুই? হ্যাঁ, পরিবারের মান সম্মান খুইয়ে একে বিয়ে করেছিস, এখন আবার আমাকে হুমকি দিচ্ছিস? এই রাস্তার মেয়েটার জন্য তুই আমাকে হুমকি দিচ্ছিস? আয়ান কোনো কথা না বলে দীপ্তর হাত থেকে নদীর হাত এক টানে ছাড়িয়ে নেয়। নদীর হাত লাল হয়ে যায় একদম। নদীর হাতের দিকে তাকিয়ে আয়ানের রাগ আরো বেড়ে যায়। ও নদীকে বলে, ব্যথা করছে অনেক, তাই না? একদম লাল হয়ে গেছে তো। নদী কিছু বলার আগে আয়ানের মা বলে, এসব সামান্য আঘাতে ওর কিছু হয় না। তো তো দেখছি দরদ একদম উতলাই উঠছে এই রাস্তার মেয়েটার জন্য। আয়ান ঘুরে গিয়ে দীপ্তর মুখে একটা ঘুষি মারে। দীপ্ত ছোট কেটে রক্ত বেরিয়ে আসে। দীপ্ত তীব্র ভাবে কিছু বলবে, তার আগে আয়ান দীপ্তর পেট বরাবর একটা লাথি মারে। দীপ্ত ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে। ওর মা গিয়ে ওর পাশে বসে বিলাপ করতে করতে বলে, হাই হাই, এ কি কাল সাপ ঢুকলো আমার সংসারে! ভাইতে ঝামেলা বাঁধিয়ে দিল। তুই রাস্তার মেয়েটার জন্য আমাকে মারলি, নিজের বড় ভাইকে মারলি। হ্যাঁ, মারলাম। ওকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। বেশ তো সাধু সাচ্ছিস, নিজের বড় ভাইয়ের বউকে বিয়ে করতে লজ্জা লাগলো না তোর? হ্যাঁ, লাগলো না। আর একটা কথা তুমি হয়তো ভুলে গেছো, ও তোমার বউ ছিল, এখন আর নেই। 2 ঘন্টা আগে তোমাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েছে বলেই কি বিয়ে করতে হবে? এই রাস্তার মেয়েটার মধ্যে এমন কি দেখলি যে সদ্য ডিভোর্স হওয়া একে বিয়ে করে নিলি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মিস্টার দীপ্ত চৌধুরী। তুমি বারবার যাকে রাস্তার মেয়ে বলে অপমান করছো সে আমার বউ, মিসেস আয়ান চৌধুরী। আর আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতে আমার বউয়ের অপমান সহ্য করব না। মা, দেখলে তোমার ছোট ছেলের অবস্থা? দেখলে? দেখছি, সব দেখছি। এই কাল সাপটা আমার ছেলেটার মাথা খেয়েছে। মা, আমার কথাটা হয়তো তুমি শুনতে পাওনি।
আর শুনতে পেলেও বুঝতে পারোনি। আমি বলেছি আমার বউয়ের অপমান আমি সহ্য করব না। নেক্সট টাইম ওর নামে কেউ ফালতু কথা বললে তার ফল ভালো হবে না। আর ভাইয়া, ও এখন আর তোমার বউ নেই, আমার বউ, তোমার ছোট ভাইয়ের বউ। সেই কথাটা মাথায় রেখে চলবে। নেক্সট টাইম ওকে ছোঁয়ার চেষ্টা করলে তোমার হাত ভেঙে গুড়িয়ে দেব। আয়ান সবাইকে উপেক্ষা করে নদীর হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে চলে যায়। ওর মা আর ভাই ওর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। আয়ান নদীকে এনে নিজের খাটের উপরে বসায়। তারপর টেবিলের উপর থেকে একটা মেডিসিনের বক্স এনে তার ভেতর থেকে একটা ব্যথার স্প্রে বের করে নদীর হাতে স্প্রে করে দেয়। আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? আমার থেকে, আমার পরিবারকে, আমার ভাইকে আপনি এখন ভালো করে চেনেন। ও এখন আর মানুষ নেই, একটা অমানুষে রূপান্তরিত হয়েছে। ওর জন্য এটা নর্মাল বিষয়। আপনি যদি মরেও যান তাতেও ওর কিছু যায় আসবে না। তাই ওর ব্যবহারে কষ্ট পাবেন না। আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি, বেশি সময় লাগবে না। আপনি রুমের দরজা ভিতর থেকে আটকে রাখুন, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি ছাড়া আর কেউ দরজা খুলতে বললে খুলবেন না। ওদের রাগ এখন সব আপনার উপরে। আপনাকে একা পেলে কি করবে ঠিক নেই। আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আয়ান নদীকে রেখে বাহিরে যায়। যাওয়ার সময় রুমের দরজা বাহিরে থেকে লক করে দিয়ে যায়। নদীর ভিতর থেকে সিটকিনি আটকে দেয়। আয়ান নিচে এসে দেখে ওর মা আর ভাই সোফে বসা। ওর মা আর ভাইয়ের ছোটি বরফ লাগিয়ে দিচ্ছে। আয়ান ওদের ইগনোর করে চলে গিয়ে আবার ফিরে আসে। তারপর ওর মা আর ভাইয়ের উদ্দেশ্যে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, নদী রুমে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। আমাদের খেয়ে বসে কাজ নেই নাকি যে ওকে ডিস্টার্ব করব? না করলেই ভালো। আমি ফিরে এসে যদি জানতে পারি ওর রুমের সামনে গিয়ে দরজা ধাক্কিয়েছো বা ওকে আজে বাজে কিছু বলেছো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে আয়ন বাহিরে চলে যায়। দীপ্ত রাগে সোফা একটা খুশি মারে। নদী রুমের মাঝে কিছু সময় পায়চারি করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়না নিজেকে দেখতে দেখতে হঠাৎই তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ও নিজেকে নিজেই বলে, বাহ, নিয়তির কি খেলা! সব সময় আগেও আমি এই বাড়ির বউ ছিলাম, এখনো এই বাড়ির বউ আছি, শুধু এখন পরিচয়টা ভিন্ন। তখন ছিলাম বাড়ির বড় বউ আর এখন ছোট বউ। নদী কিছু সময় আগের ঘটনা চিন্তা করতে থাকে, যার জন্য আজকে ওর এমন পরিণতি। অতীত। আর মেরো না প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে, এবারের মতো মাফ করে দাও, আর এমন ভুল হবে না। রাস্তার মেয়ে একটা, তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, এই তুই গড়তে পারিস না? আল্লাহ তোর মৃত্যু দেয় না কেন? তাহলে তো অন্তত আমি মুক্তি পেতাম। অনাথের বাচ্চা, মর তুই। কথাটা বলে দীপ্ত নদীকে নিজের বেল্ট দিয়ে অমানুষ্যের মতো মারতে থাকে। আর নদী ব্যথায় আর্তনাদ করতে থাকে আর কান্না করতে থাকে। কিন্তু নদীর সে আর্তনাদ, কষ্ট, চোখের পানিতে দীপ্তর মন গলে না। ও টানা 2 ঘন্টা নদীকে মারতে থাকে। ওর মা বাবা সবাই নদীর চিৎকার শুনলেও কেউ আটকাতে আসে না। দীপ্তর মা আরো খুশি হয়। আয়ন তখন বাড়িতে ছিল না। ও আল্লাহ, তুমি কি দেখতে পাও না আমাকে কতটা কষ্ট দিচ্ছে এরা? হয় আমাকে বাঁচাও, না হয় মৃত্যু দাও মালিক। এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, মৃত্যু দাও আমাকে। টানা 2 ঘন্টা মেরেও দীপ্ত ক্লান্ত হয় না। ওর কাছে নদীর কষ্টগুলো খুবই ভালো লাগে। ব্যথায় নদীর করা চিৎকারগুলো ও উপভোগ করতে থাকে। ওর জন্য এসব আনন্দের হয়ে দাঁড়ায়। নদী দীপ্তকে এভাবে খুশি হতে দেখে আরো বেশি কষ্ট পায়। আর নিজের বন্ধুদের সাথে দেখা করার জন্য বাহিরে গিয়েছিল। বাসায় ফিরে দীপ্ত রুম থেকে নদীর আর্তনাদ শুনে ও সোজা দীপ্ত রুমের সামনে যায়। ভাইয়া, দরজা খোলো।
কি হয়েছে ভাবির? ওকে এভাবে মারছো কেন? আয়ান, তুই মাত্র বাইরে থেকে এলি, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। এসবে তোর নাক গলাতে হবে না। ভাইয়া এভাবে ভাবিকে মারছে কেন? ওসব কিছু না, ওকে একটু শিক্ষা দিচ্ছে। মানে একটা মানুষকে এভাবে মেরে কে শিক্ষা দেয়? একটা পশুকেও তো মানুষ এভাবে আঘাত করে না। মা, আমি ভালোভাবে বলছি, তোমার ছেলেকে দরজা খুলতে বলো, না হলে কিন্তু আমি পুলিশ ডেকে এনে দরজা ভাঙাবো। তারপর তারা দেখবে কিসের শিক্ষা দিচ্ছে ও। আয়নের কথায় ওর মা ভয় পেয়ে যায়, কারণ উনি জানেন আয়নের মাথা বিগড়ে গেলে ও সত্যি সত্যি পুলিশ ডাকবে। তাই উনি দীপ্তকে দরজা খুলে দিতে বলেন। দীপ্ত মায়ের কথা মতো দরজা খুলে দেয়। দরজা খুলতেই আয়ন দেখে নদী ফ্লোরে পড়ে আছে। ওর ঘন লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই হাতের কামিজের হাতার নিচে কনুইয়ের নিচ থেকে হাতের আঙুলের শেষ পর্যন্ত আঘাতের চিহ্ন। সব জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। দীপ্তর তখনও রাগ কমেনি। মনে হচ্ছিল নদীকে এতটুকু মেরে ওর শান্তি হয়নি। ও রাগে ফুঁসতে ফুঁসতে আবারও নদীর দিকে এগোতে গেলে আয়ন সামনে এসে দাঁড়ায়। ভাবিকে এভাবে মেরেছো কেন? ভুল করেছে তাই শাস্তি দিয়েছি, যাতে করে ভবিষ্যতে আর ভুল না করে। কি ভুল করেছে? তরকারি রান্না করেছে, লবণ দেয়নি। ওর নাকি মনে ছিল না। রান্নার সময় মন কোন নাগরের কাছে যায় ওর, আর যাতে মন কোথাও না যায় সে ব্যবস্থা করছি। তুই তো রুমে যা। এই সামান্য কারণে তুমি ভাবিকে এমন অমানুষের মতো মারলে? ভুল তো মানুষ মাত্রই হয়। এইটুকু কারণের জন্য এতটা পাষাণ হলে কিভাবে তুমি? তোর এসব নিয়ে ভাবতে হবে না, তুই তোর রুমে যা। ওর এসবে অভ্যেস আছে, ওর কিছু হয় না। আয়ন এবার প্রচুর রেগে যায়। ও রেগে নদীর দিকে তাকিয়ে বলে, অভ্যাস আছে মানে কি? ভাইয়া তোমাকে প্রায়ই এমন মারে? কি হলো বলো। নদী মুখে কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আয়ন রাগে দীপ্তর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আমি জানতাম আমার ভাই একজন ভালো মানুষ, কিন্তু দিনে দিনে তুমি যে একটা পশুতে পরিণত হয়েছ সেটা আমার জানা ছিল না। তুই কিন্তু একটু বেশিই বলছিস। ও তোর বড় ভাই, আর এই মেয়ের দোষ এও মার খায়। মা, তুমি এটা বলছো? একটা মেয়ে হয়ে এসব কিভাবে বলো তুমি? কোথায় নিজের ছেলেকে শাসন করবে তা না করে আরো ওর হয়ে সাফাই গাচ্ছ। তোমারও তো দুইটা মেয়ে আছে, একজন তো শ্বশুর বাড়িতে আছে। একটু চিন্তা করো তো, ওর বর যদি ওর সাথে এমন করতো, সামান্য লবণ কম হওয়ায় যদি তোমার মেয়েকে এমন কয়েক ঘন্টা অমানুষের মতো মারতো, তখন কেমন লাগতো তোমার? এই শোন, আমার মেয়েদের সাথে ওর তুলনা দিবি না একদম। আমার মেয়েদের জন্য আমরা এখনো জীবিত আছি। ওকে কেউ ছোঁয়ার আগে এটা ভাববে যে ওর পরিবার মেনে নেবে না, কিন্তু এই মেয়ে কে আছে? ওর তো কেউ নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে। না আছে বাপ মা পরিচয়, না আছে বংশ পরিচয়। কার না কার না যায় সন্তান কে জানে। ব্যাস, অনেক হয়েছে। তোমাকে বোঝাতে চাওয়াটাই ভুল হয়েছে আমার। ওর বাবা মা নেই, তার জন্য ওকে এভাবে মারা যায়, তাই তো? তবে মনে রেখো, ওর বাবা মা না থাকলেও ও কিন্তু একজন মানুষ, এদেশের নাগরিক। ওর জন্য আইন আছে, আইন কিন্তু সবার জন্য সমান। আর ভাইয়া, তুমি না ওকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে নিজের ভালোবাসার মানুষের সাথে এ কেমন আচরণ করছো? ওটাই তো সবচেয়ে বড় ভুল করেছি জীবনে। নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিয়েছি এই রাস্তার মেয়েটাকে বিয়ে করে। আল্লাহ, ওর হাত থেকে কেন যে আমাকে মুক্তি দেয় না? এত মানুষ মরে, ওর মৃত্যু কেন দেয় না আল্লাহ? আয়ন এবার নদীর দিকে তাকিয়ে বলে, তুমি কি পাগল? এত মায়ের অত্যাচার সহ্য করে কেন পড়ে আছো এখানে?
দেখতেই তো পাচ্ছ, তোমার থাকা না থাকাতে এদের কারো কিছু যায় আসে না। উল্টো তোমার মৃত্যু কামনা করছে। তাও কেন পড়ে আছো এখানে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে একটা সুন্দর জীবন দেব। একে ছেড়ে দাও তুমি। হ্যাঁ হ্যাঁ, আমায় মুক্তি দে তুই। দয়া করে আমার জীবন থেকে চলে যা। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। ওর সাথে তুমি সুখী হতে পারবে না, ও তোমাকে সুখে থাকতে দেবে না। এখন নিজে চিন্তা করো কি করবে। আজীবন ওর সাথে থেকে এসব সহ্য করবে, নাকি ওকে ডিভোর্স দিয়ে একটা সুখী জীবন কাটাবে? দে, আমাকে ডিভোর্স দে। আমি তো দেনমোহরের 2 লাখ টাকা নগদ পরিশোধ করে দেব। তাও আমাকে মুক্তি দে তুই। দেবে ডিভোর্স? নদী ছলছল চোখে একবার দীপ্তর দিকে তাকায়, তারপর আয়নের দিকে তাকিয়ে চোখের ইশারায় সম্মতি জানায়। আয়নর এক লয়ার বন্ধুকে কল দিয়ে ডিভোর্স পেপার রেডি করে বাসায় আসতে বলে। দীপ্ত আর ওর মা মনে মনে খুবই খুশি হয়। দীপ্ত ব্যাংকে চলে যায় টাকা তুলতে। কিছু সময় পরে আয়নের বন্ধু ডিভোর্স পেপার নিয়ে চলে আসে। দীপ্ত টাকা নিয়ে চলে আসে। দীপ্তর চেহারায় এতটা খুশি থাকে দেখে মনে হয় যেন ডিভোর্স না, আজকে ওর বিয়ে। দীপ্ত তাড়াতাড়ি সই করে দেয়, নদীও সই করে। সই করার সময় ওর হাতটা একটু কেঁপে ওঠে। দীপ্ত নদীর হাতে 2 লাখ টাকা দেয়। নদী টাকাটা আবারও দীপ্তর হাতে দিয়ে বলে, তোমার টাকার আমার কোনো দরকার নেই। টাকার জন্য তোমাকে বিয়ে করিনি আমি, ভালোবাসতাম তাই বিয়ে করেছি। কিন্তু সেই ভালোবাসা আরো আগে উঠে গেছে। যেদিন থেকে তুমি পাল্টে গেছো, সেদিন থেকে আমার মনে থাকা তোমার জন্য অনুভূতিও পাল্টে গেছে। এখন যেটা বেঁচে আছে সেটা শুধুই ঘৃণা। মিস্টার দীপ্ত চৌধুরী, আই হেট ইউ। আর হ্যাঁ, আমার সব সুখ শান্তি কেড়ে নিয়ে যদি আপনি ভেবে থাকেন আপনি সুখী হবেন, তাহলে শুনুন, আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। উপরে একজন আছে যিনি সব দেখছেন। আমার প্রতি ফোঁটা চোখের পানির দাম আপনাকে দিতে হবে। দীপ্ত নদীর কথাগুলোকে কোনো গুরুত্বই দেয় না। আয়ন নদীর হাত ধরে ওকে নিয়ে বাহিরে যেতে দেয়। চলো। সেটা দেখে নদী বলে, কোথায়? তোমার নতুন জীবনের উদ্দেশ্যে। নদীকে আর কিছু বলতে না দিয়ে আয়নকে নিয়ে বাহিরে চলে যায়। দীপ্ত আর ওর মা এটাই তেমন কিছু মনে করে না। ওরা তো মুক্তির আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। ওর বাবা অবশ্য খুশি হয়। ওনারাও নদীকে তেমন একটা পছন্দ ছিল না। আয়া নদীকে নিয়ে ডিরেক্ট রেজিস্ট্রি অফিসে চলে আসে। ওর 4 জন বন্ধুকে বলে একজন কাজীকেও নিয়ে আসতে। এসব কি? আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা সুন্দর জীবন দেব, আর তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। নদী, আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো আমার ভাইয়ের থেকে, কিন্তু বিশ্বাস করো আমি ওর মতো না। আমি তোমাকে আর কষ্ট দেব না। তুমি ভালো থাকবে আমার সাথে। প্লিজ রাজি হয়ে যাও। আয়নের কথায় নদী প্রথমে না রাজি হলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। একটা সুন্দর জীবনের আশায় ও আয়নের প্রস্তাব কবুল করে নেয়। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে নদীর ধ্যান ভাঙে। নদী দেখে অতীতের কথা ভাবতে গিয়ে 40 মিনিট পার হয়ে গেছে। কি? আমি নদীকে দরজা খুলে দেয়। আয়ন কিছু শপিং ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। আয়ন নদীকে দেখে একটা হাসি দেয়। আয়নের হাসিতে নদীর মন এমনিতেই ভালো হয়ে যায়। আয়ন প্যাকেটগুলো নদীর হাতে দিয়ে বলে, এই ব্যাগটায় একটা বেনারসি আছে। আজকে যেহেতু হুট করে বিয়েটা হয়েছে, তাই আগে থেকে তো কিছু কেনার সময় পাইনি, এই জন্য এখন নিয়ে আসলাম। এটা পরে আসো। আর এই 3টায় কয়েকটা 3 পিস আছে। এখন থেকে এসব শাড়ি পরে থাকতে হবে না। কিন্তু মা তো 3 পিস পরা পছন্দ করে না। আমার বউ যাতে কমফোর্টেবল থাকবে তাই পরবে। কে পছন্দ করলো না করলো এতে আমার কিচ্ছু যায় আসে না। নদীর মনে পড়ে যায় ওরা দীপ্ত বিয়ের রাতের কথা, যখন দীপ্তর মা ওকে কিছু সুতি শাড়ি দিয়ে গিয়ে বলেছিল, এখন থেকে এসব 3 পিস পরা চলবে না। আমি এসব পছন্দ করি না। আমার বাড়ির বউ সবসময় সুতি শাড়ি পরতে হবে। ওর মা চলে গেলে নদী দীপ্তকে বলে, দীপ্ত আমাদের শাড়ি পরতে পারে না। আর তাছাড়া ছোট থেকে আমি 3 পিস পরেছি।
এই গরমে শাড়ি পরে কিভাবে কি করব? তুমি একটু তোমার মাকে বোঝাও না। না পড়তে পারলে একটু ম্যানেজ করে নাও প্লিজ। ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখে নাও। মাকে না বলা মানে বাড়িতে তুলকালাম সৃষ্টি করো। তুমি একটু মায়ের কথা মতো চলো, মাকে মানিয়ে চলো। তখন দীপ্তকে ভালোবাসে নদী নিজের কমফোর্ট নেট ছেড়ে দিয়েছিল। আস্তে আস্তে নিজের পছন্দ অপছন্দ সব বদলে ফেলেছিল, কিন্তু তবু আজও এই পরিণতি। কি ভাবছো? না কিছু না। যাও, চেঞ্জ করে আসো। যাচ্ছি। নদীর শাড়ির ব্যাগ হাতে নিয়ে অসমে যায়। সেখান থেকে নিজের পরনে সুতির শাড়ি পাল্টে আয়নি রানা খয়েরি বেনারসি শাড়ি পরে নেয়। নিজের চোখে মুখে একটু পানির সিটা দিয়ে ফ্রেশ হয়ে নেয়। নদী অসম থেকে বাহিরে আসতেই আয়নোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। নদীর গায়ের সাথে শাড়ির রং মিশে ওকে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। নদী দেখতে একদম একটা পুতুলের মতো। ওর গায়ের রং উজ্জ্বল ফর্সা, সে গায়ে খয়েরি রঙের বেনারসিতে আর ফুটে উঠেছে। নদী আয়নের দিকে তাকিয়ে বলে, আমার গায়ের এই দামি বেনারসি মানাচ্ছে না, তাই না? তবে তোমাকে ধন্যবাদ আমাকে এটা পরতে দেওয়ার জন্য। আমার খুব শখ ছিল আমি আমার বিয়েতে খয়েরি রঙের বেনারসি পরবো, বউ সাজবো, কিন্তু সেটা আগের বার পূরণ হয়নি। দ্বিতীয়বার হলেও আমার শখটা তো পূরণ হলো তোমার জন্য। আমি জানি তোমার বউ সাজার স্বপ্ন ছিল, কিন্তু আগের বার তুমি আমার ভাইকে যখন বিয়ে করেছিলে ও বেকার ছিল, তার উপর সবার অমতে বিয়ে, তাই আর সেই স্বপ্ন পূরণ হয়নি। আর একটা কথা বলি, বলো। তোমাকে এই বেনারসিতে অপূর্ব সুন্দর লাগছে। আয়নের কথায় নদীর সামান্য লজ্জা পায় ও মাথাটা নিচু করে মনে মনে ভাবে, আমার এই শখের কথা আরিয়ান কিভাবে জানলো? তাহলে কি দীপ্ত ওকে বলেছিল কখনো? অথচ নিজে আমার এই ছোট্ট শখটা পূরণ করেনি। এদিকে এসো। আয়নের কথায় নদীর ধ্যান ভাঙে ও আয়নের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নের হাতে একটা গহনার বাক্স ধরিয়ে দেয়। নদীকে সেটা খুলে দেখতে বলে। নদী বক্স খুলে দেখে ভেতরে একটা ডায়মন্ডের নেকলেস। সিম্পল ডিজাইনের খুবই সুন্দর একটা নেকলেস, সাথে একজোড়া ডায়মন্ডের দুল আর একটা আংটি। নদী এসব দেখে চমকে যায়। দীপ্ত টাকা হওয়ার পরে কখনো ওকে এত দামি কিছু কিনে দেয়নি। ওর প্রয়োজনীয় জিনিসই ঠিক মতো কিনে দিত না, সেখানে ডায়মন্ড তো স্বপ্ন। আয়ন নিজ হাতে নদীকে নেকলেস আর কানের দুল পরিয়ে দেয়। তারপর হাঁটু গেড়ে বসে রিংটা দিয়ে ওকে প্রপোজ করে। নদী, আমাদের বিয়েটা খুবই তাড়াহুড়োতে হয়েছে। আমি জানি তুমি জীবনে একবার ভুল করেছো, মানুষ চিনতে ভুল করেছো, কিন্তু আশা করছি এইবার আর সেই ভুল হবে না। আমাকে কি তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলার একটা সুযোগ দেবে? আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি বলছি না আমাকে স্বামীর অধিকার দাও, কারণ আমি জানি সেটা এখন তোমার পক্ষে সম্ভব না, কিন্তু অন্তত চেষ্টা করো আমাকে স্বামী হিসেবে মানিয়ে নিতে। সেই চেষ্টাটা কি করবে? আয়নের কথা শুনে নদীর চোখে পানি চলে আসে। ওর কাছে মনে হয় ও খুব মূল্যবান, অনেক মূল্যবান। এমন ভাবে ওকে প্রপোজ করতে পারে নদীর ধারণাই ছিল না। ও আয়নের দিকে নিজের বাম হাত এগিয়ে দেয়, আয়নুর আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে নদী কিছু বুঝে ওঠার আগে নদীর কপালে একটা আলতো চুমু দেয়। নদী চোখটা বন্ধ করে নেয় আবেশে। এক অন্যরকম শিহরণ বয়ে যায় ওর শরীরে। ও চোখ মেলতেই দেখে আয়নুর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আয়ন নিজের পকেট থেকে দুইটা চিকন সোনার চুড়ি বের করে। তারপর নদীর হাতে থাকে সিটি গোল্ডের চুড়ি খুলে নিজের আনা সোনার চুড়ি দুইটা পরিয়ে দেয়। ও নদীর দুই হাত উঁচু করে হাতের পাতে চুমু খায়। নদী শুধু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আয়ন আবারও নিজের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে, যার ভেতরে একটা ডায়মন্ডের নোজপিন ছিল। ওটা খুলে এটা পড়ো। তুমি বিবাহিত ঠিকই, তবে আমার বউ, আর আমার বউয়ের শরীরে
অতীতের কোনো স্মৃতি থাকুক, আমি সেটা চাই না। নদী আয়নের কথা মতো নোসপিন পাল্টে নেয়। নোসপিনটা আমাকে দাও, ওটা যার জিনিস তাকে ফেরত দিয়ে দেব। তার দরকার নেই। কেন? আয়ন মনে মনে ভাবে নদী এখনো দীপ্তকে মনে মনে ভালোবাসে, আর তাই ওর দেওয়া নোসপিন স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে চায়। নদী কিছু বলবে তার আগে আয়ন আবারও বলে, আচ্ছা, সমস্যা নেই। তুমি যদি এটা নিজের কাছে রাখতে চাও তো রাখো। নদী আয়নকে অবাক করে দিয়ে নোসপিনটা ডাস্টবিনে ফেলে দেয়, তারপর বলে, নিজের কালো অতীত বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এটা ফেরত দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা 20 টাকা দামের একটা ওয়ান টাইম নোসপিন। আমাদের বিয়েটা হুট করে হয়েছিল, তখন ওর কাছে নোসপিন দেওয়ার টাকা ছিল না, তাই এটা কিনে দিয়েছিল। পরে আর সোনার নোসপিন কেনা হয়নি। নদীর কথায় আয়নের ভুল ভাঙে। ও মনে মনে বেশ খুশি হয় নদীর কথায়। আয়ন নদীর হাত ধরে ওকে নিয়ে ব্যালকনিতে যায়। সেখানে একটা দোলনা রাখা, দোলনায় দুজন মানুষ বসার মতো ভালো স্পেস আছে। আয়ন নদীকে নিয়ে দোলনায় বসে, সেখানে বসে থাকে চুপচাপ, কোনো শব্দ করে না। একটু পরে নদীকে নিয়ে রুমে চলে যায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কোথায় শোবো? খাটে ছাড়া আর কোথায় শোবে? আয়নের সাথে এক বিছানায় শুতে নদী একটু আনকমফোর্টেবল ফিল করে। বিছানার এক পাশে নদী গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আয়নের বিপরীত পাশে গিয়ে শুয়ে পড়ে। নদী এক ধ্যানে অনেক সময় দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ করতেই আয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে। নদী কিছু বলবে তার আগে ওর কানে কানে বলে, নো মোর সাউন্ড, চুপচাপ ঘুমাও। আমি তোমাকে টাইম দিচ্ছি আমাকে পুরোপুরিভাবে মেনে নিতে, কিন্তু একজন বিবাহিত পুরুষকে তার ওয়াইফকে না জড়িয়ে ধরে ঘুমাতে বলবে না। এটা স্বামীগত অধিকার, এখানে একদম হস্তক্ষেপ করবে না বলে দিলাম। নদী আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। আর নদীকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নদী দেখে ও আয়নের বুকের মাঝে শুয়ে আছে। নিজেকে আয়নের বুকের মাঝে দেখে নদী কিছুটা লজ্জাও পায়। ও আয়নের বুকের মাঝ থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। স্কুল লাইফ থেকে নদীর সকালে গোসল করা অভ্যাস। পুরনো অভ্যাস মতো নদী গোসল সেরে নেয়। গোসল শেষ করে নদী আয়নের আনা 3 পিসগুলোর ভিতর থেকে মেরুন কালারের একটা 3 পিস পরে। ও নিচে যায় আয়ান আর ওর জন্য চার নাস্তা বানাতে। ড্রয়িং রুমে নদীর শাশুড়ি আর দীপ্ত বসেছিল। নদীকে ভেজা চুলে নিচে আসতে দেখে দীপ্ত রেগে যায়। ও রেগে নদীর সামনে এসে দাঁড়ায়। নদী দীপ্তকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চায়। দীপ্ত আবারও নদীর সামনে এসে দাঁড়ায়। সমস্যা কি তোমার? আমার রাস্তা আটকাচ্ছ কেন? বাহ, গলার জোর তো দেখি বেড়ে গেছে। ডিভোর্স হয়েছে, একদিনও হয়ে পারেনি, তার ভিতরে আমার ভাইকে বিয়ে করে নিয়েছিস, আবার ওর সাথে শুয়ে পড়েছিস। কত বড় রাস্তার মেয়ে রে তুই। নিজেরই ডিভোর্সি বরের ছোট ভাইয়ের সাথে রাত কেমন কাটলো শুনে? সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আমি তোমাকে দেব না। তো আমার ভাই খুশি করতে পেরেছে তোকে? চুপ করো না একদম। লজ্জা করে না এসব বাজে বাজে কথা বলতে? বাড়ে তো শুতে লজ্জা করে না, আর আমি বললেই দোষ। এই, আপনি আমার সামনে থেকে সরুন তো। আপনার মতো লোকের সাথে আমি কোনো কথা বলতে চাই না। সত্যি কথা বলতো, ভাইয়ের কাছে কি আমার থেকেও বেশি খুশি হয়েছিস? আপনার এসব নোংরা নোংরা কথার জবাব দিতে আমি বাধ্য নই। সামনে থেকে সরুন আমার। নদী দীপ্তকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। দীপ্ত আবার নদীর সামনে এসে দাঁড়ায়। এবার এসে নদীর এক হাত জোরে চেপে ধরে। ও এতটাই জোরে ধরে যে নদীর হাত মুহূর্তেই লাল হয়ে যায়। নদী হাত মোছামুছি করতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু দীপ্ত রেগে আরো জোরে চেপে ধরে। হাত ছাড়ুন আমার। আপনার কোনো অধিকার নেই আমার হাত ধরার। না, তুই এখন আমাকে অধিকার শেখাচ্ছিস? তুই হঠাৎ তুমি থেকে আমাকে আপনি করে কেন বলছিস? খুব পাকড়া গজিয়েছে তাই না? এখন দেশে এসেছে মাত্র 1 সপ্তাহের জন্য, তারপরে তোর কি হবে? কে বাঁচাবে তোকে? আমার বিয়ে করা বউ কোথায় যাবে না যাবে সেটা তো তোমার দেখার বিষয় না ব্রো। বিয়ে যখন করেছি ও নিশ্চয়ই আমার সাথেই থাকবে। ওর হাতটা ছাড়ো,
আগের দিনের মায়ের কথা ভুলে গেছো বোধহয়, তাই তো আবারও ওর হাত ধরার দুঃসাহস দেখিয়েছো। আমি তোমাকে সাবধান করেছিলাম, সেটা কি ভুলে গেছো? হাত ছাড়ো ওর, তা না হলে ফল ভালো হবে না। আয়নের কথা শুনে আর আয়নকে নিচে নামতে দেখে দীপ্ত নদীর হাত ছেড়ে দেয়। আয়নকে নামতে দেখে ওর মা সোফা থেকে উঠে আসে। উনি নদীর উদ্দেশ্যে বলে, এই মেয়েটা আমার ছেলের মাথা খেয়েছে। আমার ছেলেটা আগে কত ভালো ছিল, বড় ভাইয়ের সম্মান করত। এই ছেলে এখন বড় ভাইয়ের গায়ে হাত তোলার হুমকি দেয়। অপয়া মেয়ে কোথাকার, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। এই মেয়ে, তুই এসব কি বলেছিস? তুই জানিস না আমার বাসায় এসব করার কোনো নিয়ম নেই? আমার বউ কি পড়বে না পড়বে সেটা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। ওকে আমি বলেছি 3 পিস পরতে। এটা এখন আর আগের যুগ নেই যে ওকে 12 হাত লম্বা শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে। দেখ আয়ান, আমার সাথে তুই যেমন ব্যবহারই করিস না কেন, মায়ের সাথে এমন ব্যবহার কিন্তু তুই করতে পারিস না। মা যদি সে আগের মতো থাকতো তাহলে আমি ঠিকই মাকে সম্মান করতাম, মায়ের কথাই গুরুত্ব দিতাম। কিন্তু তোমার মতো মাও তো বদলে গেছে। নদীর প্রতি মায়ের আচরণ দেখেই সেটা আমি বুঝতে পেরেছি। নদী আমার বিয়ে করা বউ, আর আমার বউকে কেউ অসম্মান করবে সেটা আমি সহ্য করব না। ওর ভালো খারাপের দায়িত্ব আমার। এই অসহ্য গরমের ভিতর ও 12 হাত শাড়ি পরে কষ্ট পাক, সেটা তো আমি হতে দেব না। ও যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটাই পরবে। আমাদের বাড়িতে থেকে ও এসব পড়তে পারবে না। ওর যদি এসব পড়তে মন চায় তাহলে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়ুক। আমার বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে? আয়ন, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মায়ের সাথে কেমন ব্যবহার করছিস তুই? ও প্লিজ, তুমি এখন আমাকে ব্যবহার শেখাতে এসো না। আগে নিজে শেখো কিভাবে একটা মেয়ের সাথে ব্যবহার করতে হয়। একটা মেয়ে যার দায়িত্ব নেবে বলে সারা জীবন খেয়াল রাখবে বলে তাকে নিজের সাথী করে নিয়ে এসেছিলে, অথচ পরবর্তীতে কি করেছো, তাকে অমানুষের মতো মেরেছো। সেই তুমি এখন আমাকে ব্যবহার শেখাতে এসেছো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার নামে। দাদা মারা যাওয়ার আগে এই বাড়ির অর্ধেকটা আমার নামে লিখে দিয়ে গিয়েছিল, তাই আমার অংশে কে থাকবে না থাকবে সেটার সিদ্ধান্ত আমি নিব। নদী আমার বউ, আমার সাথে এই বাড়িতে থাকবে। ওর যা মনে চাই করবে, যা মনে চাই পড়বে, সেটা তোমাদের দেখার বিষয় না। তোমরা এতে নাকও গলাবে না, আর ওকে বাড়ি থেকে বের করার চিন্তাও মাথায় আনবে না, তাহলে ফল ভালো হবে না। আয়নের কথা শুনে কেউ আর কিছু বলার সাহস পায় না। আয়ন নদীকে নিয়ে কিচেনে চলে যায়। সেখানে গিয়ে নদীর জন্য আর নিজের জন্য একটা চুলায় চা বসায়। তারপর নদীকে বলে, বিদেশে থাকতে আমি নিজের রান্না সবসময় নিজেই করতাম, তোমার কিছু করতে হবে না। আজকে ব্রেকফাস্ট আমি বানাচ্ছি। না না, তার কোনো দরকার নেই। তুমি রুমে যাও, আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি। শোনো, একদম একটা লক্ষ্মী মেয়ের মতো চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। ব্রেকফাস্ট আজকে আমি বানাবো, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আর আমার কোনো হেল্প লাগলে আমি বলবো। আয়নও নদীর জন্য 4টা ব্রেড টোস্ট করে নেয় আর 2টা ডিম পোচ করে নেয়, সাথে 2 কাপ চা। ওরা নদীর প্লেট গুছিয়ে 2 হাতে 2টা প্লেট নিয়ে উপরে যায় আর নদীকে ওর পিছু পিছু আসতে বলে। আয়ন নদীর সামনে হাঁটছিল। ওরা দুজন উপরে উঠতে যাবে, তখনই ওর মা ওদের ডাক দেয়, নদী, আমাদের নাস্তা কোথায়? তোমাদের নাস্তা কোথায় সেটা নদী কিভাবে জানবে? নিজেদেরটা নিজেরা বানিয়ে নাও। সবার রান্না নদীই করে। তোমার বড় ছেলে বাসার কাজের লোকদের ছাড়িয়ে দিয়ে নিজের বউকে কাজের লোক বানিয়ে রেখেছিল এতদিন, কিন্তু আমি আমার বউকে রাজরানী করে রাখার কথা দিয়েছি। চাকরানি না, ও আজকে থেকে কোনো কাজ করবে না। তোমাদের কাজ যদি পারো তো নিজেরা করো, না হলে
কাজের লোক রেখে নাও। আমার বউ কারো কাজের লোক না যে সবার ফায় ফরমাইশ খাটবে। আয়ান নদীকে নিয়ে উপরে চলে যায়। এদিকে দীপ্ত আর ওর মা রাগে ফুঁসতে থাকে। দেখেছো মা, এই মেয়ে একদিনে কেমন তোমার ছেলেকে বশ করে নিয়েছে। ওর কাছে এখন আমাদের কথাগুলো বিষের মতো লাগে। ওর একটা কিছু করতেই হবে। তুই চিন্তা করিস না, 2টা দিন যেতে দে, দেখবি আয়ান নিজেই ওকে বাড়ি থেকে বের করে দিবে। এই মেয়ের আসল রূপ দেখার পর আর সত্যিটা জানার পরে ওই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন যা তো, মোড় থেকে গিয়ে নাস্তা নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। এর ব্যবস্থা পরে করা যাবে। মায়ের কথা মতো দীপ্ত মোড়ে গিয়ে নাস্তা নিয়ে আসে। দুপুর বেলায় আয়ান নদীকে রান্না করতে দেয় না, নিজেই ওরা নদীর জন্য বিরিয়ানি রান্না করে। ওর মা আর ভাই হোটেল থেকে খাবার নিয়ে এসে খায়। নদীর এসব দেখে খুব খারাপ লাগে। ও আয়ানকে বলে, আয়ান, কাজটা হয়তো ঠিক হচ্ছে না। মায়ের বয়স হয়েছে, এইসব বাইরের অস্বাস্থ্যকর খাবার খেলে মায়ের শরীর খারাপ করবে। তোমার ভাইয়ের জন্য না হোক, মায়ের রান্নাটা অন্তত আমাকে করতে দাও। আমার থেকে একদম বেশি বোঝো না। আমি যা করছি একদম ঠিক করছি। মা এতদিন তোমার সাথে যেটা করেছে একদম ঠিক করেনি। নিজের ছেলেকে শাসন না করে উল্টো তোমার দিকে উস্কে দিয়েছে। তুমি এত সহজে মাকে ক্ষমা করো না, সবে তো শুরু। কটা দিন যেতে দাও, দেখবে মা ঠিকই বুঝতে পারবে এতদিন কত বড় ভুল করেছে। এতদিন তোমার প্রতি সেই অন্যায় হয়েছে, তার কাছে এগুলো কিছুই না। রাতে আয়ন আর নদী যখন খেতে বসে তখন হঠাৎই কলিং বেলটা বেজে ওঠে। নদী খাবার হাতে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সামনে যা দেখতে পাই তা দেখে এক মুহূর্তের জন্য নদীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও 2 কদম পিছিয়ে আসে। নিজের চোখে বিশ্বাস করতে পারে না। আয়ন ও নদীকে ওভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে আসে। সামনের দৃশ্য দেখে আয়নও নিজের চোখে বিশ্বাস হয় না। তৃষা, তুই আর এসব কি? হ্যাঁ আমি। দেখ আয়ান, এত অবাক হওয়ার কিছু নেই। আমি আর দীপ্ত একে অপরকে ভালোবাসি। দীপ্তর যখন ডিভোর্স হয়ে গেছে তখন আমাদের বিয়েতে তো কোনো বারণ নেই, তাই না? তুই আমার ভাইকে ভালোবাসিস মানে কি? তুই এসব কি বলছিস? ওর ডিভোর্স হয়েছে কালকে আর একদিনেই তুই ওকে ভালোবেসে ফেললি? আজব, একদিনে কেন ভালোবাসতে যাব? আমাদের 2 বছরের সম্পর্ক, আমরা একে অপরকে 2 বছর ধরে ভালোবাসি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই এসব কি বলছিস? তুই আমার ভাইকে ভালোবাসিস মানে কি? আমার ভাই 2 বছর আগে মেরিড ছিল, ইভেন গতকাল অব্দিও মেরিড ছিল। তাহলে ওর সাথে কিভাবে তোর 2 বছরের সম্পর্ক হয়? এই শোন, এত কিছু জবাবদিহিতা আমরা তোকে করতে বাধ্য নই, বুঝলি? আমরা কবে কখন ভালোবেসেছি না বেসেছি তাতে তোর কি? আমরা একে অপরকে ভালোবাসতাম, এখন বিয়ে করেছি। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি। তৃষা, তুই আমার ভাইকে কবে থেকে চিনিস? আর তোদের সম্পর্ক যদি 2 বছরই হয়ে থাকে, তার মানে তুই জেনে শুনে আমার ভাইয়ের সংসারে ঢুকেছিস। তুই তো জানতি যে আমার ভাই বিবাহিত, তাহলে কেন ওর সাথে সম্পর্কে জড়ালি? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। ও প্লিজ আয়ান, তুই অন্তত এসব ব্যাকডেটেড কথা বলিস না। দেখ, 2 বছর আগে একটা পার্টিতে আমাদের দেখা হয়েছিল, সেখান থেকেই পরিচয়। পরিচয় তো আরো আগে থেকেই। আমি তোর ভাইকে আগে থেকেই চিনতাম, কিন্তু ওই পার্টিতে আমরা দুজন অনেকটা ক্লোজ হয়ে পড়ি। তারপর থেকেই আমাদের সম্পর্কের শুরু। আমার ভাইয়ের চরিত্র খারাপ সেটা তো জানতাম, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডও যে এমন বের হবে সেটা আশা করিনি। তোর থেকে আমি এমন কিছু আশা করিনি কখনোই। যেটা মন চাই করেছিস, এখন নিজের জীবনটাকে যখন শেষ করতেই চাচ্ছিস কর। আয়নের হঠাৎই নদীর কথা খেয়াল আসে। ও পিছনে তাকিয়ে দেখে নদী দাঁড়িয়ে আছে। আয়ন মনে করে দীপ্ত বিয়ে করে নিয়ে আসে নদী খুব কষ্ট পেয়েছে। ও নদীকে বুঝিয়ে উপরে নিয়ে যেতে চায়।
রুমে চলো। নদী তবু সেখান থেকে নড়ে না। ও এক নজরে তৃষার দিকে তাকিয়ে থাকে। নদীকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ন ভাবে নদী হয়তো খুব কষ্ট পেয়েছে। আয়ন নদীর কাছে গিয়ে ওর হাত ধরে উপরে নিয়ে যেতে চায়। তোমার আর এখানে থাকতে হবে না। রুমে কেন যাব? আমি কোথাও যাব না। নদী, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। তোমাকে এখানে দাঁড়িয়ে আর এসব দেখতে হবে না। খারাপ কিসে? ভালোই তো, এন্টারটেইনিং। আমি আগেই জানতাম এরকম সার্কাস একদিন আমাকে দেখতে হবে, বাট মজা নেই আ রাহা হ্যায়। এইসব দেখে মজা পাচ্ছি না, উল্টো আরো বোর হচ্ছি। এক কাজ করে চলো, এই সার্কাস না দেখে দুজনে আগে নিজেদের খাওয়া শেষ করি। আর হ্যাঁ, এইসব দেখে আমার মুড খারাপ হয়ে গেছে। কালকে রাতে দুজনের মুভি দেখতে যাব, ঠিক আছে? নদীর কথা শুনে আয়ন পুরো শক খেয়ে যায়। ও ভেবেছিল দীপ্তকে বিয়ে করে আসতে দেখে নদী কষ্ট পাবে, কিন্তু নদী উল্টে আরো এসবকে সার্কাস বলছে, মজা নিচ্ছে। এটা দেখে আয়ন ফিক করে হেসে দেয়। এখন গিয়ে খাবারটা শেষ করি। নদী আর আয়ান আবারও ডাইনিং এ গিয়ে খাওয়া শুরু করে। নদীর এমন অবহেলায় দীপ্তর খুব রাগ হয়। ও ভেবেছিল নদী কষ্ট পাবে, কান্না করে এসে ওর কাছে মাপ চাইবে। তা না করে নদী এমন ভাবে বিষয়টা এড়িয়ে গেল যেন কিচ্ছু হয়নি। নদীর এই আচরণে দীপ্তর ভিতর রাগে জ্বলে যায়। তবুও নতুন বউয়ের সামনে দীপ্ত নিজের রাগটাকে প্রকাশ করে না। ও তৃষাকে নিয়ে উপরে যায় বাবা মায়ের সাথে ওর পরিচয় করে দিতে। যাওয়ার সময় ওরা দেখে আয়ন নদীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। সেটা দেখে দীপ্তর আগে দ্রুত উপরে চলে যায়। তৃষাও রেগে মেগে উপরে দীপ্তর পিছন পিছন চলে যায়। তৃষার রেগে যাওয়াটা আর কেউ খেয়াল না করলেও নদী খেয়াল করে। ওর কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। তবু সে বিষয়ে পাত্তা না দিয়ে ওরা দুজন খাওয়া শেষ করে। দীপ্ত উপরে গিয়ে মা বাবার সাথে তৃষার পরিচয় করিয়ে দেয়। ছেলের বউ হিসেবে তৃষাকে দেখে দীপ্তর মা বাবা দুজনেই খুব খুশি হয়। দীপ্ত অনলাইনে ওদের চারজনের জন্য রাতের খাবার অর্ডার দিয়ে দেয়। আয়ন আর নদী রুমে চলে যায়। রুমে গিয়ে আয়ন নদীকে নিজের দিকে ফিরিয়ে ওর কাঁধে নিজে 2 হাত রেখে বলে, নদী, আমি জানি তোমার হয়তো খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। যদি চাও কিছু সময় একা থাকতে পারো। খারাপ কেন লাগতে যাবে? দেখো, আমার থেকে আর কিছু লুকাতে হবে না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। নিচে যা কিছু হলো তার জন্য যে তুমি কষ্ট পেয়েছো সেটা আমি জানি, কিন্তু ওদের সামনে যে তুমি সেটা প্রকাশ করনি, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ তখন তুমি যদি ওদের সামনে ভেঙে পড়তে, ওরা সুযোগ পেয়ে যেত পরবর্তীতে তোমাকে জ্বালাতন করার। এই, তুমি কি পাগল নাকি? নাকি আমাকে দেখে দেবদাস মনে হয় তোমার? আমি কেন কষ্ট পেতে যাব, আর কেনই বা নিজের কষ্ট লুকাতে যাব? দেখো, তোমাকে আজকে একটা কথা ক্লিয়ার ভাবে জানিয়ে দেই। তোমার ভাইয়ের জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। তোমার ভাই যে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে সেটা আমি আরো আগেই টের পেয়েছিলাম, কিন্তু এটা জানতাম না যে মেয়েটাকে। আজকে সেটাও জেনে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার এক ফোঁটাও খারাপ লাগছে না। তোমার ভাই আরো আগেই আমার মন থেকে উঠে গিয়েছে। ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই, আর আমাদের তো এখন ডিভোর্সও হয়ে গেছে। তাই ও কি করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না। ও বিয়ে করলো নাকি সেটাও আমার দেখার বিষয় না। বুঝতে পেরেছো? বুঝলাম। দীপ্তর প্রতি নদীর আর কোনো ধরনের কোনো অনুভূতি নেই জেনে আয়ন খুবই খুশি হয়। ও এতটাই খুশি হয় যে ফুট করে নদীর গালে একটা চুমু বসিয়ে দেয়। আচমকা আয়নের এমন আচরণে নদী অবাক হয়ে যায়। ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও অবাক চোখে আয়নের দিকে তাকায়। একটু আগে করা নিজের কাজের জন্য আয়ন খুবই লজ্জা পায়। ও অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে বাঁচতে খাটে গিয়ে শুয়ে পড়ে। নদীও গিয়ে ওর বিপরীত পাশে শুয়ে পড়ে। আগের দিন রাতের মতো আজকেও আয়ন নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিজেদের সম্পর্কটা স্বাভাবিক করার জন্য নদী আজকে আয়নের দিকে ফিরে আয়নকে নিজেও জড়িয়ে ধরে। নদীর এই আচরণে আয়ন খুবই খুশি হয়। ও বুঝতে পারে নদী আস্তে আস্তে ওকে মেনে নিচ্ছে। অল্প কিছু সময়ের মাঝে নদী ঘুমিয়ে পড়ে। নদী ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আয়ন চোখ মেলে তাকায়। ও নদীর কপালে একটা কিস করে। তারপর নদীর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজের স্কুল লাইফের কথা চিন্তা করে।
স্কুলে থাকতে নদী আয়নের এই এক ক্লাস সিনিয়র ছিল। আয়ন তখন থেকে নদীকে চিনে। নদী আয়নকে কখনো খেয়াল না করলেও প্রথম দেখাতেই আয়ন নদীর প্রেমে পড়েছিল। কিন্তু হঠাৎ করে ওর পরিবার সিদ্ধান্ত নেয় ওকে পড়ালেখার জন্য বিদেশে পাঠিয়ে দিবে। আয়নেরও তখন বলার মতো কিছু ছিল না, তাই ওকে বিদেশে পড়াশোনার জন্য চলে যেতে হয়। স্কুল শেষে কলেজে ওঠার পরপরই আয়ন বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর নদীর সাথে ওর আর কোনো ধরনের যোগাযোগ থাকে না। পরেও অনেক কষ্টে নদীর বেস্ট ফ্রেন্ডের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে। নদীর বেস্ট ফ্রেন্ডের থেকে নদীর সব খোঁজ খবর নিতে শুরু করে। এক সময় আয়ন সিদ্ধান্ত নেয় দেশে এসে নদীকে নিজের মনের কথাটা জানাবে। তখনই নদীর বেস্ট ফ্রেন্ড ওকে জানায় নদী একটা ছেলের সাথে রিলেশনে আছে। এ কথা জানার পরে আয়নের মনটা ভেঙে যায় ও তারপর থেকে আর নদীর কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু মনে মনে ঠিকই সবসময় নদীকে ভালোবেসে চলে। এক সময় ওর বড় ভাই জানায় সে একটা মেয়েকে পছন্দ করে এবং ওরা দুজন খুব শীঘ্রই বিয়ে করবে। এ কথা শুনে আয়ন খুবই খুশি হয়, কিন্তু ওর মন আবারও ভেঙে যায় যখন জানতে পারে মেয়েটা আর কেউ নয়, ওরই ভালোবাসার মানুষ নদী। ও দীপ্ত নদীর বিয়েতে ও আসে না, নিজের কাজের বাহানে বিদেশেই থেকে যায়। ও সিদ্ধান্ত নেয় ও আর কোনোদিন দেশে ফিরবে না, কিন্তু একটা জরুরি কাজে ওকে দেশে আসতে হয় কিছুদিন আগে। ও ভেবেছিল ও বাসায় আসবে না, কিন্তু এত বছর পর দেশে এসে বাসায় না আসলে পরিবারের মানুষজন কষ্ট পাবে ভেবে ও বাসায় আসে। কিন্তু বাসায় আসলেও এই 2 দিনের ভেতরে ও বাসায় তেমন একটা সময় কাটায় না, যথেষ্ট সম্ভব পারে বাহিরের সময় কাটায়। আর সবাইকে বলে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেছে। ওই দিনও বন্ধুদের সাথে দেখা করে বাসায় ফিরে হঠাৎই শুনতে পায় ওর ভাইয়ের রুম থেকে নদীর কান্নার আওয়াজ আসছে। আর তারপর সবকিছু জানতে পেরে ও রাগ হতে থাকে। নিজের ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট পেতে দেখে ও নিজেও খুব কষ্ট পায়। আর তারপরে তো সবকিছু শেষ করে ও নদীকে বিয়ে করে নেয়। ও কখনো কল্পনা করেনি এভাবে হুট করে দেশে আসায় ও নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পাবে। পুরোনো দিনের কথা আর বর্তমানের কথা চিন্তা করতে করতে আয়নের চোখেও ঘুম চলে আসে। ও নিজেও ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের অভ্যাস মতো সকালবেলা উঠে নদী গোসল সেরে নেয়। গোসল শেষ করে ও কিচেনে যায় নিজেদের জন্য নাস্তা তৈরি করতে। নদী আর আয়নের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল, তখন কিচেনে এসে হাজির হয় তৃষা। তৃষাকে দেখে নদী ইগনোর করে নিজের কাজ করতে থাকে। নদীকে কাজ করতে দেখে তৃষা বলে, তুমি স্যান্ডউইচ পরে বানাও, কাল সারা রাত জেগেছিলাম। আমার না খুব মাথাটা ধরেছে, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে দাও। তৃষার কথায় নদী কোনো পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। সেটা দেখে তৃষা জোরে বলে, এই তুমি কি কানে শুনতে পাও না? তোমাকে তো বললাম হাতের কাজ পরে করো, আগে আমাকে একটা ব্ল্যাক কফি বানিয়ে দাও। এত যদি মাথা ধরে থাকে তাহলে নিজের ব্ল্যাক কফি নিজেই বানিয়ে নাও, আমাকে কেন অর্ডার দিচ্ছ? হোয়াট আর ইউ মেড? আমি কফি বানাবো? আমি? এই তুমি জানো তুমি কাকে কি বলছো? আমার বাবাকে চেনো তুমি? আমার বাসায় না 5 জন কাজের লোক ছিল, যারা সব সময় আমার 5 ফরমাস খাটতো। আমার পা থেকে জুতো খোলার জন্য না আলাদা লোক রাখা ছিল, আর সেই আমাকে তুমি বলছো কফি বানাতে? হাউ ফানি! তাড়াতাড়ি করে আমার জন্য কফি বানিয়ে দাও। পারবো না। কানে কম শোনো নাকি তুমি? নাকি বাংলা বুঝতে পারো না? সহজ বাংলায় বললাম, আমি তোমার জন্য কফি বানাতে পারবো না। যদি পারো নিজেরটা নিজে বানিয়ে খাও, তা না হলে যা মন চায় তাই করো। এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে কাজ করতে বলো। আমাকে কি কাজের লোক পেয়েছো নাকি? এক্স্যাক্টলি, আমি এটাই বোঝাতে চেয়েছি এত সময় ধরে। আমি তোমার কাজের লোক নই যে তোমার অর্ডার ফলো করে চলবো। হতে পারো তুমি খুব বড় লোকের মেয়ে, তোমার বাসায় হয়তো অনেক কাজের লোকও ছিল, কিন্তু এখানে আমি তোমার কাজের লোক নই। যদি এতই বড় লোকের দিমাগ থাকে তাহলে নিজের বাবাকে বলো এখানেও তোমার জন্য কাজের লোক রেখে দিতে। এখন কানের কাছে এভাবে বক বক করে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার কাজ করতে দাও। মুখে তো খুব বুলি ফুটেছে দেখছি, খুব চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস।
আমার বউ তোর কাছে কফি চেয়েছে, সেটা বানিয়ে দিলেই তো পারিস। তখন সেগুলো আমি নিজের ইচ্ছায় করতাম, নিজের দায়িত্ববোধ থেকে করতাম, বাধ্য হয়ে করতাম না। আর এখন এই কফি বানানোটা আপনার স্ত্রী আমাকে বাধ্য করেছে। বাট সরি, আমি এখন কারোর হুকুম মানতে বাধ্য নই। এক কাপ কফি তো বানাতে বলেছে, এতে এত নাটক করার কি আছে? আগেও তো ঘরে সব কাজ করতি, তাহলে তখন তো এত নাটক করতি না। আগের ব্যাপারে এখন আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আগে আমি এই বাড়ির বউ ছিলাম, তাই কাজ করতাম। হ্যাঁ, এখনো এই বাড়ির বউ আছি আমি, কিন্তু জায়গাটা পরিবর্তন হয়েছে। আগে যে আমার স্বামী ছিল, সে আমাকে কাজের লোকের মতো ট্রিট করত, তাই আমি ঘরের সব কাজ করতাম। কিন্তু এখন যে আমার স্বামী, সে আমাকে মহারানীর মতো করে রাখে, তা আমি কেন করতে যাব কাজের লোকের মতো কাজ? আর ওই যে বললেন না শুধুমাত্র এক কাপ কফি বানানোর ব্যাপার, তো সেটা আপনার বউকে নিজেকেই বানিয়ে নিতে বলুন। আর যদি আপনার এতই কষ্ট লাগে নিজের বউয়ের জন্য, তাহলে আপনি বরং বানিয়ে দিন কফিটা। এই মেয়ে, বেয়াদবি করবি না। আমার বৌমার মাথা ধরেছে। ও যখন বলেছে কফি তোকে বানাতে হবে, তার মানে তোকেই বানাতে হবে। তুই তো এখন আমার ছোট ছেলের বউ, তাই না? তো আমি শাশুড়ি হয়ে তোকে আদেশ করছি, এখনই কফি বানিয়ে নিয়ে আয়। নদীর বাবা মা না থাকায় ও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসে। ও সব সময় ওর শাশুড়িকে যথেষ্ট সম্মান করে। এর আগেও ওর শাশুড়ি ওকে জানোই তাই বলে অপমান করার পরেও তিনি মুখ ফুটে কিছু বলতে পারেনি। নদী তাই সামনে হাজির করেছে, তাই আজকে উনি মনে করেন ওনার আদেশ নদী পালন করবে। নদীও স্যান্ডউইচ বানানো শেষ করে কফির জন্য পানি বসায়। সেটা দেখে দীপ্ত, তৃষা আর ওর শাশুড়ি খুব খুশি হয়। ওদের চোখে মুখে বিজয়ের হাসি লেগে থাকে। নদী আর চোখে তৃষার দিকে একবার তাকায়, দেখে তৃষা ওর দিকে শয়তানি হাসি দিয়ে চেয়ে আছে, যেন ওকে বোঝাতে চাইছে ও জিতে গেছে। নদী সুন্দর মতো এক কাপ কফি বানায়। কফি মগ কিচেনে রেখে নদীর স্যান্ডউইচের প্লেট হাতে করে নিয়ে এসে ডাইনিং এ রাখে। তারপর গিয়ে কফির মগটা নিয়ে আসে। নদীকে কফির মগ হাতে করে আসতে দেখে তৃষা হাত এগিয়ে দেয়, কিন্তু নদী তৃষাকে উপেক্ষা করে কফির মগটা নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে। তারপর আরাম করে বসে বসে কফিতে একটা চুমুক দেয়। তারপর নিজেই নিজেকে বলে, আরে বাহ নদী, তোর হাতে তো জাদু আছে, কফিটা তো সেই হয়েছে। নদীকে কফিটা নিজের জন্য বানাতে দেখে তৃষা খুব রেগে যায়। দীপ্ত আর ওর শাশুড়িও খুব রেগে যায়। তৃষা রেগে নদীর সামনে গিয়ে দাঁড়ায়, টেবিলের উপরে জোরে একটা চড় মেরে বলে, এই, তুমি আমার কফি কেন খাচ্ছ? তোমার কফি মানে কি? কফিটা কি তুমি বানিয়েছো নাকি? আমি তো তোমাকে বললাম ওর জন্য কফি বানাতে, তাই তো তুমি কফি বানাবে। এখন ওকে না দিয়ে সেটা নিজে কেন খাচ্ছ? হ্যাঁ, আপনি আমাকে আদেশ করেছিলেন ওর জন্য কফি বানাতে, কিন্তু আমি কি একবারও বলেছি আমি ওর জন্য কফি বানাবো? মানে কি? মানে হচ্ছে এটাই যে আমি আপনার বউয়ের জন্য কফিটা বানাইনি, কফিটা আমি নিজের জন্যই বানিয়েছি। যদি আপনাদের এতই কফি খেতে মন চায় তো নিজেরা বানিয়ে খান না, আমাকে কেন ডিস্টার্ব করছেন? তুমি আমার জন্য কফি বানাবে না, তাই তো? ঠিক আছে, আমি যদি কফি না খাই তাহলে তোমাকেও এই কফি খেতে দেব না। তৃষা রেগে নদীর হাত থেকে কফির মগটা ছিনিয়ে নেয়। তারপর সেটা ফ্লোরে ছুঁড়ে মারে। নদী চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এক নজর নিচে ভাঙা কফির মগটার দিকে তাকিয়ে তৃষার দিকে ফিরে তৃষার গালে সজোরে একটা চড় বসায়। নদীর এমন কাণ্ডে সবাই হতভম্ব হয়ে পড়ে। দীপ্তর মা আর দীপ্ত একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। নদী আগে অনেক শান্ত স্বভাবের ছিল। ওদের সবার অপমান, অপদস্থ, মারধর সব চুপচাপ সহ্য করে নিত। সেই নদী আজকে তৃষাকে চড় মেরেছে, এটা যেন ওদের কারোরই বিশ্বাসই হতে চায় না। হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে চড় মারলে? তুমি জানো এর ফল কি হতে পারে? তোমার মতো ভিখারির বাচ্চা এত সাহস পাও কোথা থেকে আমাকে চড় মারার? এই চরটা যদি তোমার মা বাবা তোমাকে ছোট থাকতে দিত না, তাহলে আজকে এই ধরনের অসভ্যতামি তুমি করতে পারতে না। তোমার সাহস হলো কি করে আমার হাত থেকে কফির মগ ছিনিয়ে নিয়ে সেটা ছুঁড়ে ফেলো? আমার বানানো কফি তোমাকে ফেলানোর অনুমতি কে দিয়েছে? নদীর ব্যবহারে সবাই অবাক হলেও দীপ্ত রেগে নদীর সামনে এসে দাঁড়ায়। তারপর নদীকে চড় মারার জন্য হাত উঁচু করে বলে,
তোর সাহস খুব বেড়ে গেছে না? এত বড় স্পর্ধা তুই আমার বউয়ের গায়ে হাত তুলিস? আজকে দেখ আমি তোকে কি করি। কথাটা বলে দীপ্ত নদীকে চড় মারতে নেয়। তখনই আয়ান এসে দীপ্তর হাত ধরে ফেলে আর বলে, তুমি আবারও আমার বউয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেছো? আগের দিনের ওয়ার্নিং কি ভুলে গেছো নাকি? তাহলে আবারও মনে করে নাও। খবরদার, আমার বউয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বাহ, তুই তো ভারী স্বার্থপর। তোর ভাই তোর বউকে মারছে, এটা তুই দেখলি, অথচ তোর বউ যে আমাকে মারলো সেটা তোর চোখে পড়লো না? নদী যা করেছে একদম ঠিক করেছে। তুই এটারই প্রাপ্য। এতক্ষণ যা যা হয়েছে আমি সব দেখেছি সিঁড়ির উপর দাঁড়িয়ে। তুই কে আমার বউকে হুকুম দেয়ার? আর তোরা কিভাবে ভাবলি ও তোদের জন্য কাজ করবে? এতে হুকুমের কি আছে? তোমার বউয়ের কাছে শুধু এক কাপ কফি চাওয়া হয়েছিল। মা, তুমি এদের সাথে তাল দিচ্ছ? তোমাদের কত সুন্দর এক্সপেকটেশন, তাই না? যেই মেয়ে 2টা বছর ওর হাজবেন্ডের সাথে পরকিয়া করেছে, যার জন্য সংসার ভেঙেছে, যে কিনা এখন ওর এক্স হাজবেন্ডের ওয়াইফ, সে ওকে কফি বানাতে বলবে আর ও হাসি মুখে নাচতে নাচতে কফি বানিয়ে দিবে, তাই না? আসলেই তোমরা কত কিছু ভাবতে পারো। ওর জায়গায় তুমি হলে তুমি পারতে নিজের জীবন ধ্বংসকারীর জন্য কফি বানাতে? আয়নের কথা শুনে ওর মা একদম চুপ হয়ে যায়। আর তৃষা, তোর কি সামান্য লজ্জাটুকুও নেই? যার জীবনটা একদম ছারখার করে দিয়েছিস, যার থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছিস, তার এত সুন্দর গোছানো সংসার কেড়ে নিয়েছিস, তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, আবার তাকে এসে বলছিস তোর জন্য কফি বানাতে? তোর ভিতরে যদি সামান্য লজ্জা বোধটুকু থাকতো তাহলে তুই এটা করতে পারতি না। তোর জন্য একটা চর যথেষ্ট না। তোর এই কাজের জন্য সামান্য একটা চর কিছুই না। এর থেকে বড় শাস্তি ডিজার্ভ করিস তুই। আর ভাইয়া, তুমি যে কিনা একসময় এর স্বামী ছিলে, ওর সাথে একটা কমিটমেন্টে থেকেও দিনের পর দিন ওকে ঠকিয়ে গেছো, ওর সাথে অন্যায় করেছো, অবিচার করেছো, যখন খুশি তখন ওকে অত্যাচার করেছো, আবার ওর সামনে নিজের পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে নিয়ে এসেছো। তারপরও তুমি চাও যে তোমার সব হুকুম ও পালন করবে? আল্লাহ যে আসলে তোমাদের কি দিয়ে তৈরি করেছে! না আছে লজ্জা, না আছে বিবেক। নদী, আমাদের নাস্তা তো রেডি, তাই না? আজকে আর এখানে বসে খাবো না, চলো রুমে নিয়ে চলো। তুমি নাস্তার প্লেটটা নিয়ে যাও, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আয়ন চলে যেতেই নদী আবারও রান্নাঘরে গিয়ে ওরা আয়নের জন্য দুধ চা বানিয়ে নেয়। তারপর একটা ট্রেতে চায়ের কাপ দুটো নিয়ে উপরে চলে যায়। আয়নের থেকে বকা শুনে তিশা আরো রেগে যায়। ওর শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলে, মা, আপনি দেখলেন এই মেয়েটা আপনার ছোট ছেলেকে কিভাবে বশ করেছে? এর একটা কিছু করতেই হবে। যাই হোক, এর ব্যাপারটা পরে দেখা যাবে। আমার এখন মাথা ধরেছে, আপনি একটু আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসুন। আমি? হ্যাঁ, আপনাকেই তো বললাম। দীপ্ত, তোর মা একবার দীপ্তর দিকে তাকায় দেখে দীপ্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। সেটা দেখে উনি তৃষাকে বলে, দেখো বৌমা, আমার তো বয়স হয়েছে, তুমি এ বাড়ির বড় বউ, সবার জন্য নাস্তা বানানো তোমার দায়িত্ব। মাথা ধরেছে বুঝলাম, কিন্তু নাস্তাও তো বানাতে হবে। অনেক বেলা হয়ে গেছে, আজকে বরং তুমি চলো, আমি তোমাকে সাহায্য করে দিব। কালকে থেকে না হয় তুমি নিজেই সবটা করো। চলো দুজনে মিলে নাস্তা বানিয়ে নিয়ে আসি। আমি সবার জন্য নাস্তা বানাবো? তুমি এ বাড়ির বউ, তোমার শ্বশুরের জন্য, তোমার স্বামীর জন্য, আমার জন্য শুধু নাস্তা না, 3 বেলার রান্নাও তো তোমাকেই করতে হবে। এটাই তো বাড়ির বউদের কর্তব্য। দীপ্ত, তোমার মা এসব কি বলছে?
আমাকে এখন সবার জন্য রান্না করতে হবে? লাইক সিরিয়াস? তুমি জানো না আমি যে রান্না করতে পারি না? তোমার মাকে এসব বলনি তুমি? দেখুন মা, আমি একটু আগে নদীকেও বলেছি আর আপনাকেও বলছি, আমি এসব রান্না করা পারি না। আমার বাড়িতে না 5 জন কাজের লোক ছিল এসবের জন্য, তাই আমার থেকে এসব এক্সপেকটেশন রাখবেন না। যাই হোক, আমার এত কথা বলতে ভালো লাগছে না, আমার মাথাটা খুবই ব্যথা করছে। আপনি প্লিজ আমার জন্য 1 কাপ কফি করে দিন, আর তারপরে আমাদের 3 জনের জন্য নাস্তাটা বানিয়ে ফেলুন। দীপ্ত, ও এসব কি বলছে? আমি নাস্তা বানাবো তোদের জন্য? হ্যাঁ বানাবে, এটার অবাক হওয়ার কি আছে? আগেও তো বানাতে, তাই না? বা দেখো, কাল সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি, এখন এত কিছু আর ভালো লাগছে না। তুমি আগে ওর জন্য 1 কাপ কফি বানাও, তারপর আমাদের 4 জনের নাস্তাটাও বানিয়ে ফেলো। অনেক খিদে পেয়েছে। কথাটা বলে দীপ্ত আর তিশা উপরে চলে যায়। দীপ্তর মা দীপ্তর আচরণে একদম তপ্তা খেয়ে যায়। উনি রান্নাঘরে গিয়ে তৃষার জন্য কফি বসায় আর রুটি বানানোর জন্য আটা মেখে নেয়। রুটি ছেঁকার সময় উনি একটু অন্যমনস্ক ছিলেন। ঠিক তখনই ওনার হাতটা পড়ে যায়। উনি তাড়াতাড়ি পোড়া হাত বেসিনের পানি নিচে ধরেন। ঠিক তখনই উপর থেকে দীপ্তর কণ্ঠ শোনা যায়। মার কত দেরি হবে? খিদে লেগেছে আমাদের অনেক। তিশার কফিটা আগে একটু দিয়ে যাও না। দীপ্তর মা অশ্রুসিক্ত চোখে একবার উপরের দিকে তাকায়, একবার নিজের পোড়া হাতের দিকে তাকায়। ওনার তখন পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যখন নদী দীপ্তর বউ ছিল। ও নিজের হাতে সব কাজ করত, ওনাকে একদম নিজের মায়ের মতো যত্ন করত, কোনো কাজ করতে দিত না। তার বদলে শুধু একটু ভালোবাসা চাইতো। কিন্তু উনি কখনোই নদীকে নিজের মায়ের মতো ভালোবাসেনি। উল্টো সব সময় ওর দোষ ধরতো, সব সময় ওকে অপমান অপদস্থ করত। তারপরেও নদী কোনোদিন ওনার প্রতি কঠোর হয়নি, সব সময় মায়ের মতো সেবা যত্ন করে গেছে। আর আজকে তৃষা ওনাকে দিয়ে কাজ করাচ্ছে, আর পাশাপাশি ওনার ছেলেও বইয়ের পক্ষ নিয়ে ওনাকে দিয়ে কাজ করাচ্ছে। উনি এখন নিজের ভুলটা বুঝতে পারে, তারপরেও নিজের ইগোর জন্য উনি নদীর প্রতি করা ওনার অন্যায়গুলোকে ঠিক মনে করেন। চোখের পানি মুছে আবারও নাস্তা বানিয়ে উপরে নিয়ে যান। দীপ্ত, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। দেখ বাবা, আমার বয়স হয়েছে, আমার পক্ষে এখন 3 বেলা রান্না করা সম্ভব না। তো তুমি কি চাও তৃষা রান্না করো? না, তা বলিনি। দেখ, আগে তো সবার জন্য নদী রান্না করতো, আর এখন আয়ান তো ওকে আমাদের জন্য রান্না করতে দিবে না। ওরা তো আলাদা খাচ্ছে, তাই আমি বলি কি, তুই একটা কাজের লোক রাখ আমাদের রান্না বান্না আর সব কাজের জন্য। আপনি কি পাগল হয়েছেন মা? এখন একটা কাজের লোক রাখতে গেলে কত খরচ আপনি জানেন? তাছাড়া আপনার এখন বয়স হয়েছে, এতদিন শুয়ে বসে তো শরীরের সব হাড়ে জং ধরে গেছে। এই বয়সে মানুষ সারাদিন কাজ কাম করে ভিতরে থাকলে তবেই না সুস্থ থাকবে। হ্যাঁ মা, তৃষা তো ঠিকই বলেছে। যত কাজ কামের ভিতর থাকবা তত দেখবার শরীর সুস্থ আছে। আর তাছাড়া আয়ন আমাকে এখন গুনে গুনে 30,000 টাকা বেতন দেবে বলে দিয়েছে। আগে সংসারে সব খরচ তো চালাতো, তাই আমার বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন এই 30,000 টাকার ভিতরে আমাকে সবকিছু সামলাতে হবে। ও সংসার খরচের জন্য আর কোনো টাকা এক্সট্রা দেবে না বলে দিয়েছে। এর ভিতরে কাজের লোকের জন্য এক্সট্রা টাকা খরচ করতে বলো না তো। দীপ্তর কথা শুনে মায়ের বাড়ি একটা বড় ঝটকা খায়। উনি কখনো আশাই করেননি দীপ্ত এমন কিছু বলবেন। ওনার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। উনি আর নাস্তা না করে সেখান থেকে নিজের রুমে চলে আসেন। তারপরে ওনার চোখ থেকে পানি ঝরতে থাকে। উনি পুরোনো দিনের কথাগুলো মনে করেন, যখন বাড়িতে কাজের লোক থাকতে উনি নদীকে দিয়ে সব কাজ করাতেন, আর নদীও চুপচাপ সবকিছু করতো ভালোবেসে। ও কখনোই ওনার কোনো কথার অবাধ্য হয়নি, সবসময় ওনাকে মায়ের মতো সেবা যত্ন করে গেছে। আর তার বিনিময়ে উনি সবসময় নদীকে অত্যাচার করেছেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে উনি নিজের ভুলটা বুঝতে পারেন। উনি অঝরে কান্না করতে থাকেন আর ভাবেন নদীর কাছে গিয়ে নিজের ভুলের জন্য করা সমস্ত ক্ষমা চাইবেন। নদী, বিকেলে রেডি হয়ে থেকো, আজকে তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কোথায় যাবে আবার?
একটু শপিং এ যাব, টুকটাক কেনাকাটা আছে কিছু, আর সিনেমা দেখতে যাব। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। যদিও আমার ইচ্ছা ছিল না আজকে অফিসে যাওয়ার, কিন্তু একটা আর্জেন্ট মিটিং আছে আর কিছু মানুষকে তাদের আসল জায়গা দেখানোর আছে, সেজন্য আমাকে আজকে অফিসে যেতে হবে। তুমি দুপুরে খেয়ে নিও, আমার আস্তে আস্তে বিকাল হবে। আর হ্যাঁ, ওদের থেকে সাবধানে থেকো। তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি এখন আর সেই আগের নদী নেই যে ওরা আমাকে সহজে কাবু করে ফেলবে। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমি সামলে নেব সবটা। আচ্ছা, তোমার জন্য লাঞ্চ প্যাক করে দেব। তুমি খাবে কি দুপুরে? আমি বাইরে খেয়ে নেব। আর তাছাড়া তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে চিন্তা করব? আমার লাইফে তুমি ছাড়া এখন আর ইম্পর্টেন্ট কেউ নেই। ইম্পর্টেন্ট? হুম। আয়নের মুখে নিজেকে ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জানতে পেরে নদী খুব খুশি হয়। ও এক পলকে আয়নের দিকে তাকিয়ে ভাবতে থাকে ও কারোর জন্য খুব ইম্পর্টেন্ট, যে কিনা ওকে নিয়ে চিন্তা করে, ওর কথা ভাবে, ওর কেয়ার করে। নদী এসব কিছু ভাবতে থাকে। তখনই আয়ান নদীর মাথার পিছন থেকে নিজের ডান হাত নিয়ে নদীর মাথাটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। তারপর নদীর কপালে একটা আলতো চুমু খায়। নদী চোখ বন্ধ করে অনুভব করে আয়নের ছোঁয়া, যেটার ভিতরে নেই কোনো কামুকতা, আছে শুধুই মমতা। নদীর কাছে আয়নের এই ছোঁয়া খুবই ভালো লাগে। আয়ন নদীর কপাল থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নদীর গালে নিজের দুই হাত রেখে বলে, আমার এই ছোট ছোট স্পর্শগুলোকে খারাপ ভাবে নিও না প্লিজ। এগুলোকে ভালোবাসা চিহ্ন হিসেবে মনে করো। আসছি, নিজের খেয়াল রেখো। আয়ন বেরিয়ে যেতেই নদীর শাশুড়ি ও রুমে আসে। এই সময় নিজের শাশুড়িকে রুমে দেখে নদী কিছুটা অবাক হয়। ও মনে করে ওর শাশুড়ি হয়তো ওকে আবারও উল্টোপাল্টা কিছু বলতে এসেছে, কিন্তু নদী সম্পূর্ণ অবাক করে দিয়ে নদীর শাশুড়ি এসে নদীর এক হাত ধরে বলেন, নদী মা, পারলে আমাদের ক্ষমা করে দিও। আমি জানি আমি যা করেছি তার ক্ষমা অযোগ্য। সব সময় তোমাকে কষ্ট দিয়েছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। তবুও বলি, যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। নিজের শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে নদী একেবারে অবাক হয়ে যায়। ও আশাই করতে পারেনি ওর শাশুড়ি কখনো ওর থেকে ক্ষমা চাইবে। ও নিজের কানকে বিশ্বাস হয় না। তবু নিজেকে কিছুটা ধাতস্থ করে নদী ওর শাশুড়িকে বলে, মা আপনি এসব কি বলছেন? আপনি আমার বড়, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? কম অত্যাচার তো আর তোমাকে করিনি, সেই জন্য আজকে আমার এই দশা। আল্লাহ আমাকে আমার সকল পাপের শাস্তি দিচ্ছে। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। নদী ওর শাশুড়িকে ধরে বিছানায় বসাতে যায়। তখনই খেয়াল করে ওর শাশুড়ির হাতটা পোড়া। নদী ব্যস্ত হয়ে বলে, এ কি মা, আপনার হাত পুড়লো কিভাবে? হাতটা তো অনেক পুড়ে গেছে, এতটা কিভাবে পুড়লো? এইসব এখন আর কিছুই না, সামনে যে আরো কত কিছু হবে। সবই আমার কপাল, বুঝলে? এতদিন তোমাকে যা যা অত্যাচার করেছি, এখন সবটাই ফেরত পাচ্ছি। প্রকৃতি একটা নিয়ম আছে না, অন্যের সাথে অন্যায় করলে নিজেকেও সেটা ভোগ করতে হয়। আপনি কি বলছেন? এইসব আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আগে আসুন তো আমার সাথে, এখানে বসুন। আপনার হাতে তো অনেকটা পুড়ে গেছে, আগে এখানে মলম লাগিয়ে নি। নদী পরম মমতায় ওর শাশুড়ির হাতে পড়ে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দেয়। ওর শাশুড়ি এক নজরে নদীর দিকে তাকিয়ে থাকে। আজকে উনি বুঝতে পারে নদী আসলে সবসময় ওনাকে কতটা ভালোবেসে এসেছে। তার বিনিময়ে উনি শুধু নদীকে অবজ্ঞা করেছেন। ওনার নিজেই কৃতকর্মের জন্য নিজেকে আজকে নিজের কাছে খুব ছোট মনে হতে থাকে। ওনার চোখ বেয়ে পানি পড়তে থাকে। উনি নদীর মাথায় নিজের অন্য হাত বুলিয়ে দেন। এই প্রথমবারের মতো নদীর শাশুড়ি ওর মাথায় হাত বুলিয়ে দেয়। নদী অবাক চোখে ওনার দিকে তাকায় আর বলে, মা কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? আর আপনার হাতে বা এতটা পুড়লো কিভাবে? বললাম না, সবটাই আমার পাপের শাস্তি। আমি নিজের হাতে নিজের সংসার ধ্বংস করেছি। আমার সাজানো গোছানো সংসার খাল কেটে কুমির এনেছি।
রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। আপনি কেন এই বয়সে রান্না করতে গেছেন? আপনার কি এখন রান্না করার মতো সময়? আপনার এখন রেস্ট করার সময়। কে বলেছে আপনাকে রান্না করতে? কি আবার, যাকে এত আয়োজন করে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে সেই কালনাগিনী এসেই আমার উপরে হুমকি শুরু করেছে। আমাকে বলে দিয়েছে এখন থেকে বাসার সব কাজ, রান্না করা সব আমাকেই করতে হবে। কোনো ধরনের রেস্ট আমার জন্য না। আমার নাকি কাজ না করতে করতে বসে থাকতে থাকতে হাড়ে জং ধরে গেছে। সেজন্যই সে ঝং ছুটাতে আর আমাকে সুস্থ রাখতে বাসার সব কাজ এখন থেকে আমাকে করার হুমকি দিয়েছে। নদীর ওর শাশুড়ির কথাগুলো শুনে খুব রাগ হয়। তৃষার আর দীপ্তর উপরে ওর শাশুড়িকে বলে, তিশা না হয় আপনাকে এসব বলেছে, তার জন্য কি আপনাকে ঘরের সব কাজ করতে হবে নাকি? দীপ্তও কি কিছু বলেনি? ওই কুলাঙ্গারের কথা আর বলো না তো। একটা কুলাঙ্গার পেটে ধরেছি আমি। ওর বউ আমাকে হুকুম দেয় আর আমার কুলাঙ্গার তাতে সায় জানায়। আমি ওদের বলেছিলাম আমার বাসার কাজ তৃষা না করুক, অন্তত একটা কাজের লোক রেখে দিবি। ওরা সেটাও মানা করে দিয়েছে। কাজের লোক রাখলে আগে নাকি অনেক খরচ হয়ে যাবে, তাই কাজের লোক রাখতে পারবে না। কথাগুলো বলতে বলতে নদীর শাশুড়ি ওর সামনে হু হু করে কেঁদে দেয়। নদীরও খুব খারাপ লাগতে থাকে। নদীর শাশুড়ির কিছুটা থেমে আবারও বলেন, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি এতদিন তোমার সাথে যা যা অন্যায় করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পাবো না। আল্লাহ আমাকে তোমার সাথে করা সকল অন্যায়ের শাস্তি এভাবেই ফেরত দিচ্ছে। যে ছেলেকে আমি এত ভালোবাসা দিয়েছি, বড় করলাম, এতদিন আগলে রাখলাম, সব সময় ওর অন্যায় জেনেও ওকে সাপোর্ট করে গেলাম, সেই ছেলেই আজকে বউয়ের জন্য আমাকে দাসী বানিয়ে দিয়েছে। ভুলটা আমারই। আমি তোমার মতো খাঁটি রত্ন রেখে কয়লার দিকে হাত বাড়িয়েছিলাম, সেজন্যই জ্বলন্ত কয়লায় আজকে পুড়ছি আমি। সেই সময় থেকে কি ক্ষমা ক্ষমা করে যাচ্ছেন বলুন তো? আপনি আমার মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আপনার করা কোনো কিছুই আমি মনে রাখিনি। আপনার করা শাসনগুলো আমি ভালোবাসা হিসেবেই ধরে এসেছি। আমার নিজের মা থাকলে কি আমাকে শাসন করতো না নাকি? তাই দয়া করে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। নদী ওর শাশুড়ির চোখের পানি মুছিয়ে দেয়, তারপর আবারও বলে, মা, আপনাকে একটা কথা বলি। দেখুন, ওরা যেহেতু আপনার সাথে এমন আচরণ করছে, আমার মনে হয় না দীপ্ত এখন আর আপনার পক্ষ নিয়ে কথা বলবে। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এখন থেকে আমার আর আপনার ছোট ছেলের সাথে খাবেন। আপনার এখন রেস্ট করার সময়। ঘরের কাজ বাজ করতে গেলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। তাই আমি বলি কি, আপনি ওদের সাথে এখন থেকে আর খাবেন না। আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমাদের। না না, তা হয় না। এতদিন তোমাকে কম অত্যাচার করিনি। এখন তুমি একটু সুখে শান্তিতে আছো, তার ভেতরে আবার ঢুকে তোমাকে কষ্ট দিতে চাই না। আর এখন আমার সাথে যা যা হচ্ছে সবই আমার কর্মফল। কষ্টের আবার কি আছে? দেখুন মা, আমি কখনো আপনাকে নিজের শাশুড়ি মনে করিনি, সবসময় নিজের মাই মনে করেছি। আর নিজের মায়ের সেবা যত্ন করায় কষ্টের কি আছে? আমি যেটা বলেছি সেটাই হবে। আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন, আমাদের থেকেই খাবেন। নদী নিচে কিচেনে যায় ওর আয়নের আর ওর শাশুড়ির জন্য রাতে ডিনার রেডি করতে। আর ওর আয়নের প্ল্যানিং ছিল মুভি দেখে ফেরার সময় বাহিরে ডিনার করবে, কিন্তু এখন যেহেতু ওর শাশুড়ি ওদের সাথে খাবে তাই ও নিচে কি ডিনার রেডি করতে থাকে। নদীকে কিচেনে দেখে তৃষা আসে ওকে জ্বালাতন করার জন্য। কি রান্না করছো? আমি কি করছি না করছি তাতে তোমার কি? হ্যাঁ, আমার উপরে তো নজরদারি কেন চালাচ্ছ? তুমি নিজের চরকায় তেল দাও না। নদীর শাশুড়ি উপর থেকে নিচে নেমে আসেন। মাকে দেখে তৃষা বলে, আমাদের দুপুরে রান্না হয়েছে। কি রান্না করছেন আজকে দুপুরের জন্য? তোমার লজ্জা করে না নিজের মায়ের বয়সী শাশুড়িকে হুকুম দাও? ওনাকে দিয়ে সকালে যে রান্না করিয়েছো, তুমি কি জানো ওনার হাত পড়ে গেছে? তোমরা কেমন মানুষ? হ্যাঁ, ওনার বয়স দেখো তো। এই বয়সে ওনাকে ঘরের সব কাজ করতে বলো কোন হিসাবে? ও বাবা, আপনি দেখছি এখন ওর তলে ফিরে গিয়েছেন।
নিজের ছোট বৌমার কাছে কি আমাদের নামে নালিশ করছেন? আপনি কি ভেবেছেন আপনি ওর কাছে গিয়ে নালিশ করবেন আর আমরা 3 বেলা আপনাকে বসে মিশিয়ে খাবো? আজকে দীপ্ত অফিস থেকে ফিরুক, তারপর আপনাকে দেখছি। এই, তুমি কি দেখবে ওনাকে? হ্যাঁ, এত বড় কথা বলার সাহস কি করে হয় তোমার? বড়দের সম্মান করতে তো জানো না, শিখিয়েছো শুধু দিমাগ দেখাতে। উনি না তোমাদের খাওয়ানোর আশাতে বসে নেই। আজকে থেকে মা আমাদের সাথে খাবেন। নদীর কথায় তৃষা খুব রেগে যায়। ও কটমট করে শাশুড়ির দিকে আর নদীর দিকে তাকিয়ে উপরে চলে যায়। নদী রান্না শেষ করে উপরে চলে যায় আর ওর শাশুড়িকে বলে রুমে গিয়ে রেস্ট নিতে। দুপুরবেলা ও আর ওর শাশুড়ি একসাথে বসে লাঞ্চ সেরে নেয়। বিকেলবেলা নদী আয়ন আসার আগে একটা মেরুন রঙের শাড়ি পরে হালকা সাজগোজ করে নেয়। চোখে সামান্য কাজল দেয়, চুলগুলো ছেড়ে রাখে, কপালে একটা কালো টিপ আর ঠোঁটে মেরুন রঙের গাঢ় লিপস্টিক। গলায় এবং কানে আয়নের কিনে দেওয়া একটা সিম্পল গোল্ডেন নেকলেস আর ইয়ারিং পরে। এই সামান্য সাজে নদীকে অপূর্ব সুন্দর লাগছিল। আয়ন ভেতরে প্রবেশ করে নদীকে দেখে মুগ্ধ চোখে চেয়ে থাকে। মাশাআল্লাহ, আমার বউটাকে তো আজকে একদম পরীর মতো লাগছে, কারোর নজর না লেগে যায়। দূর, তুমি যে কি বলো না। যাও, এই স্যুট বুট পাল্টে একটা পাঞ্জাবি বের করে রেখেছি অফ হোয়াইট কালারের, ওটা পরে এসো। জো হুকুম মহারানী। আয়ন ফ্রেশ হয়ে নদী বের করে রাখা পাঞ্জাবি পরে আসে। তারপরে ওরা দুজন চলে যায়। ওরা দুজন প্রথমেই কিছু শপিং সেরে নেয় নদীর জন্য। নদী আবার ওর শাশুড়ির জন্য 2টা শাড়ি কিনে নেয়। তারপর ওরা দুজন সিনেমা হলে যায় মুভি দেখতে। আজকে নদীর কথা মতো আয়ন গাড়ি নেয়নি। ওরা দুজন রিক্সায় করে যায়। সিনেমা দেখা শেষ করতে করতে রাত 9টা বেজে যায়। ওরা দুজন বাহিরে বেরিয়ে একটা রিক্সা নেয়। রিক্সায় করে কিছু দূর আসার পরে হঠাৎ করে রিক্সাওয়ালা বলে চার্জ শেষ হয়ে গেছে। যেহেতু ব্যাটারি চালিত রিক্সা, তাই চার্জ শেষ হয়ে গেছে। ওরা ওখানেই নেমে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আরেকটা রিক্সার। কিন্তু তখনই হুট করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখতেই নদী খিলখিলিয়ে হেসে ওঠে ও বৃষ্টিতে ভিজতে শুরু করে দেয়। নদীর প্রাণোচ্ছল হাসি দেখে আয়নও খুব খুশি হয়। আয়ন যদিও একটা বন্ধ দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েছিল, কিন্তু নদী এসে ওর হাত ধরে ওকে বৃষ্টিতে টেনে নিয়ে যায়। নদীর সাথে আয়নও বৃষ্টিতে ভেজে। ও নিজে ভেজার থেকে বেশি নদীকে দেখতে থাকে, নদীর খুশিগুলো দেখতে থাকে। আয়ন নদীর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে নদী কিছুটা লজ্জা পায়। ও অন্যদিকে চলে যেতে চায়, তখনই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। আয়ন এসে ওর কোমর জড়িয়ে ধরে। ওরা একে অপরের চোখের দিকে এক পলকে তাকিয়ে থাকে। কিছু সময় পরে নদী লজ্জা পেয়ে আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। হোঁচট খাওয়ার ফলে নদীর পায়ের গোড়ালি মুচকে যায়। ও সোজা হয়ে হাঁটতে পারে না, ওর খুব কষ্ট হয় হাঁটতে গিয়ে। আয়ন সেটা লক্ষ্য করে নদীকে কোলে তুলে নেয়। কিছুক্ষণ পরে ওরা একটা রিক্সা পেয়ে যায়। রিক্সা থেকে নেমে ও আয়ন নদীকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। নদীকে আয়নের কোলে দেখে তৃষার আগে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। আয়ন সেদিকে পাত্তা না দিয়ে নদীকে কোলে নিয়ে উপরে নিজেদের রুমে চলে যায়। নদীর পরনে শাড়ি সম্পূর্ণ ভিজে গিয়েছিল। ও আলমারি থেকে নিজের কাপড় নেওয়ার জন্য আলমারি খোলে। তখনই ওর মনে পড়ে সকালবেলায় ও সব 3 পিসের শাড়ি ধুয়ে দিয়েছিল। সবকিছু ছাদে নাড়া। যাওয়ার সময় ওর শাশুড়িকে বলে যায়নি যে ছাদে কাপড় মেলা, তার মানে বৃষ্টিতেই সব ভিজে গেছে। নিজের বোকামের কথা চিন্তা করে নদী জিপে কেটে কামড় মারে। এখন কি পরবে সেটা ভাবতে ভাবতে ও আয়নের একটা শার্ট আর একটা ট্রাউজার নেয়। সেটা পরে আয়নের সামনে এসে দাঁড়ায়। নদীর ভীষণ লজ্জা লাগতে থাকে আয়নের সামনে এভাবে এসে। নদীকে নিজের কাপড় পরতে দেখে আয়ন প্রথমে হেসে দেয়, তারপর ধীরে ধীরে নদীর কাছে এগিয়ে আসে। নদীর কাছে এসে আয়ন নদীর কোমর জড়িয়ে নদীকে একটানে নিজের কাছে নিয়ে আসে। নদীর মাথার পেছন থেকে হাত দিয়ে নদীর মুখটা নিজের মুখের সামনে নিয়ে আসে। তারপরে হুট করে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আচমকা কিস করায় নদীর চোখ দুটো বড় বড় হয়ে যায়। নদী আয়নকে আটকায় না, বরং আয়নের সাথে তাল দেয়। নদীকে চুপচাপ থাকতে দেখে আয়ন বুঝে যায় নদীরও সম্মতি আছে। আয়ন নদীর
ঠোঁট থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নেয়। তারপর নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ও নদীর শার্টের বাটন একটা একটা করে খুলতে থাকে। হঠাৎই নদী ওর হাত চেপে ধরে ওকে আটকে দেয়। আয়ন মনে করে নদী হয়তোবা আনইজি ফিল করছে, তাই ওখান থেকে উঠে যেতে নাই। হুট করে নদী আয়নের জামার কলার ধরে আয়নকে নিজের ওপরে টেনে নিয়ে আসে। তারপরে নিজেই আয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নদীর সম্মতিতে আয়ন এবার উঠে গিয়ে ঘরের সব লাইট অফ করে দিয়ে আসে। বাহিরে তখন বিদ্যুৎ চমকাতে থাকে, সে আলোতে ঘর আলোকিত হয়ে যায়। আয়ন নদীর কাছে এসে নদীকে কিস করতে থাকে। ধীরে ধীরে ও আরো গভীর হয়ে যেতে থাকে। নদীর মাঝে নিজেকে একেবারে উজাড় করে দেয়। নদীও আয়নের স্পর্শগুলো উপভোগ করতে থাকে। ওরা একে অপরের মাঝে মিলেমিশে একাকার হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন নদী কিচেনে যায়, দীপ্ত আর তৃষা ওর দিকে তেড়ে আসে। কাল লাগেনি তুই আমার জীবন তো ধ্বংস করেছিস, এখন আমার চাকরিটাও কে ছাড়লি? আমার বাবার এতদিনে তিলে তিলে গড়া কোম্পানিটা ধ্বংস করে দিলি? তোর লজ্জা করলো না এটা করতে? সকাল সকাল তোমরা দুজনে এসব কি ফালতু বকছো? দেখো, তোমাদের সাথে ফালতু বকবক করার মতো সময় আমার হাতে নেই। আমার নাস্তা তৈরি করতে হবে আমার হাজবেন্ড আর শাশুড়ি মায়ের জন্য। আমার সামনে থেকে সরো। তুই বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস? আজব তো, তখন থেকে কি বোঝার কথা বলছো বলো তো? আমি বলছি, ওরা কি বলছে? আয়ন পকেটে হাত গুজে ওপর থেকে নিচে নেমে আসতে থাকে। ও ঠোঁটে লেগে থাকে একটা ঠান্ডা হাসি। ও নিচে নেমে আসতে দীপ্ত আর তৃষা নদীর থেকে দূরে সরে দাঁড়ায়। আয়ন নিচে এসে নদীর দিকে তাকিয়ে বলে, দীপ্ত ভাইয়ের চাকরিটা আর নেই। ও আগে আমাদের অফিসের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট সামলাতো, কিন্তু আমি আগের দিন দেখলাম হিসাবে কিছু ভুলচুক আছে। প্রায় 10 কোটি টাকার মতো গরমিল আছে। ইনভেস্টিগেশন চলছে। যতদিন না প্রমাণিত হবে এই টাকার বিষয়টার সাথে ভাইয়ার কোনো সম্পর্ক নেই, ততদিন পর্যন্ত ভাইয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর যদি প্রমাণ হয় টাকাগুলো ভাইয়াই সরিয়েছে, তাহলে তার জন্য ভাইয়াকে উপযুক্ত শাস্তি পেতে হবে। আর তৃষার বাবার কোম্পানি? তৃষার বাবার কোম্পানি থেকে আমরা বিভিন্ন বিল্ডিং এর জন্য কনস্ট্রাকশনের আইটেম নিতাম। রড, সিমেন্ট, ইট, এগুলো সব ওর বাবার কোম্পানি থেকেই সাপ্লাই করা হতো। কিন্তু মাঝে আমাদের একটা কনস্ট্রাকশন সাইটের বিল্ডিং ধসে পড়ে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারি ওখানে ব্যবহার করার সমস্ত কিছু একদম নর্মাল কম দামি পণ্য। কিন্তু ওর বাবাকে আমরা সব সময় দামি পণ্যের জন্য টাকা দিতাম, তাই ওনার বিরুদ্ধেও আমি মামলা করেছি। এখন এটা ওনার নিজের কাজ নাকি ওনার আন্ডারে থাকা কর্মীর কাজ, সেটা পুলিশ ঠিক করবে। ভাইয়া আর তৃষা, তোমাদের দুইজনকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। ভাইয়া, তুমি তো জানোই যে এই বাড়ি বিজনেস সবটাই আমার নামে, তাই আমার বাড়িতে থাকতে হলে আমার বউকে সম্মান দিয়ে চলতে হবে। ভাইয়ার যেহেতু এখন চাকরিটা নেই, তাই তোমাদের খাওয়ার খরচটাও আমি দেব। বাট আমার বউয়ের সাথে কোনো রকম বাজে আচরণ দেখলে সেটাও পাবে না তোমরা। এটা আমার লাস্ট ওয়ার্নিং। সেদিনের পরে দীপ্ত আর তৃষা নদীর সাথে তেমন খারাপ আচরণ করে না। তৃষা দমে যায়, কারণ তৃষার বাবার নামে কেস হয়ে যায়। ওনার আরো কিছু দুর্নীতির কথা সামনে আসে, যার ফলে ওনার 6 বছরের কারাদণ্ড হয় এবং ওনার সমস্ত সম্পত্তি পুলিশ বাজেয়াপ্ত করে নেয়। দীপ্তর চাকরি চলে যাওয়ার পরে আর কোথাও কোনো চাকরি জোগাড় করতে পারেনি, তাই ওকে আর তৃষাকে আয়নের উপরে নির্ভর করে চলতে হয়। ওর আর তৃষার ভিতরে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তৃষা একটু উচ্চবিলাসী জীবনযাপন পছন্দ করে, কিন্তু দীপ্ত সেগুলো পূরণ করতে পারে না। সেজন্য ওদের দুজনের ভিতর সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তৃষার এই আচরণে
দীপ্ত ধীরে ধীরে পস্তাতে থাকে। ওর তখন নিজের আগের জীবনের কথা মনে পড়ে, যখন ও আর নদী একসাথে ছিল। নদী কখনোই ওর সামর্থ্যের বাইরে গিয়ে কোনো আবদার করতো না, সব সময় ওকে বুঝতো, ওকে সাপোর্ট করতো। সেখানে তৃষা সম্পূর্ণই উল্টো। নিজের ভুল বুঝতে পেরে দীপ্তর আফসোস হতে থাকে। এভাবে কেটে যায় কয়েক মাস। হুট করে একদিন ড্রয়িং রুমে নদী মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করে জানায় নদী মা হতে চলেছে। এই খবর জানতে পেরে আয়ান আর নদীর শাশুড়ি দুজনেই খুব খুশি হয়। এদিকে দীপ্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নদী, ডাক্তার এসব কি বলছে? তুমি কিভাবে মা হতে পারো? আজব, আমি কেন মা হতে পারবো না? দেখো আমি একটা বিবাহিত মেয়ে, তাই মা না হওয়ার তো কোনো কারণ দেখছি না। কিন্তু সেদিন চেক আপের সময় ডাক্তার তো বলেছিল তুমি কখনো মা হতে পারবে না। কারণ ডক্টরকে আমি বলেছিলাম এমনটা। আসলে সমস্যা আমার ভেতরে না, তোমার ভেতরে আছে। তুমি কখনো বাবা হতে পারবে না। এতগুলো বছর আমি সবার থেকে সবটা লুকিয়েছি, সমাজের চোখে বন্ধা হয়ে থেকেছি, সবার অপমান সহ্য করেছি শুধুমাত্র তোমার সম্মান রক্ষা করতে। অথচ তুমি কি করেছো দেখো, মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিয়েছো। ভালোই করেছো তো। তুমি যদি আমার হাত না ছাড়তে তাহলে আমি আয়নের মতো এত ভালো একজন জীবন সঙ্গী পেতাম না, যে আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, বোঝে, যার কাছে শুধু আমি গুরুত্বপূর্ণ। আমার দোষ ভুল এগুলোর থেকেও। দীপ্ত, ও এগুলো কি বলছে? তুমি কখনো পারবে না। এতগুলো দিন আমি তোমার সাথে ছিলাম, ভেবেছিলাম আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিব, কিন্তু সরি, আজকের পরে আর সেটা সম্ভব না। সম্পর্কটাকে সুযোগ দিবে মানে কি? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? না, বাসি না আমি ভালো তোমাকে। তোমাকে বিয়ে করাটা শুধুমাত্র আমার একটা চাল ছিল, যাতে করে আমি আয়নের জীবন থেকে নদীকে বের করতে পারি। আয়নকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু ও সেই স্কুল লাইফ থেকে নদীকে ভালোবেসে আসছে। ভেবেছিলাম বিদেশে যাওয়ার পর ও হয়তো নদীকে ভুলে যাবে, কিন্তু না, ও নদীর বেস্ট ফ্রেন্ডের সাথে নদীর খোঁজ খবর রাখতো। ও নদীর বেস্ট ফ্রেন্ডের থেকে নদীর খোঁজ খবর রাখতো। তারপরে যখন তোমার সাথে নদীর বিয়ে হলো, ভেবেছিলাম তখন হয়তো ও নদীকে ভুলে যাবে, কিন্তু না, ও তখন প্রতিজ্ঞা করলো ও আর জীবনে কখনো বিয়েই করবে না। এতদিন ভাবতাম নদী ওর বড় ভাইয়ের বউ ছিল, সেই জন্য হয়তো ও অন্য কাউকে ভালোবাসতে ভয় পাচ্ছে। তাই তোমার জীবন থেকে নদীকে বের করতে আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। তারপর যখন তোমার আর নদীর ডিভোর্স হয়ে গেল, ভাবলাম তখন হয়তো আয়ন আবার বিদেশে ফিরে যাবে, আর তারপরে ওকে আমি ভুলিয়ে ভালিয়ে নিজের করে নেব। কিন্তু হুট করে ও নদীকে বিয়ে করে নিয়ে আসলো, আর আমার সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে গেল। শুধুমাত্র আয়নের জীবন থেকে নদীকে বের করতেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু এতদিনে আমি বুঝে গেছি আয়ন নদীকে সত্যিই ভালোবাসে খুব। ওদের আলাদা করা সম্ভব না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার সাথে নিজের জীবনটাকে শুরু করব। কিন্তু আজকে জানতে পারলাম তুমি নাকি কখনো বাবাই হতে পারবে না। আর আমি তো আমার জীবন নিয়ে এত বড় স্যাক্রিফাইস করতে চাই না, তাই আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। খুব তাড়াতাড়ি তুমি ডিভোর্স নোটিশ পেয়ে যাবে, সাইন করে দিও। দীপ্ত যেন আজকে ওর জীবনে সবচেয়ে বড় একটা ধাক্কা খায়। ও কল্পনা করতে পারেনি ওর জীবনে বড় একটা সত্যি এভাবে ওর সামনে আসবে, আর প্রত্যেকে ওকে ছেড়ে চলে যাবে। দীপ্ত ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। নিজের জীবনের আর কোনো গতি খুঁজে পায় না। ও একদৌড়ে ছাদে চলে যায়, আর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রাণে বেঁচে যায়। মাথায় আঘাত লাগায়, আজীবনের জন্য ও কোমায় চলে যায়। দীপ্তকে ডিভোর্স দেওয়ার পরে তৃষা একজন বড়লোক বয়স্ক লোককে বিয়ে করে, কিন্তু ভাগ্য আর এবারও সাথ দেয় না। ওই লোকের বাহিরে আরো অনেকগুলো প্রেমিকা থাকে। সেসব জানতে পেরে তৃষা যখন তার সাথে কথা কাটাকাটি করে, তখন ওই লোক তৃষাকে প্রচুর মারধর করে। এভাবে প্রতিনিয়ত ওই লোক তৃষার উপরে অত্যাচার করতে থাকে। একটা সময় পরে তৃষা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর এখন ও একটা মেন্টাল হসপিটালে ভর্তি আছে। এদিকে নদী আর আয়নের একটা পরীর মতো মেয়ে বাচ্চা হয়। ওরা দুজন
ভালোবেসে ওদের মেয়ের নাম রাখে রাহা। মেয়ে নিয়ে ওদের সুখের সংসার খুব সুখে কাটতে থাকে। এভাবেই সমাপ্তি ঘটে একটি সুখের। সমাপ্ত।